প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ঢাকা শহরে চলে এসেছি, কিন্তু এখানে কাউকে চিনি না। কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোকানে এসে এক গ্লাস পানি খেয়ে বের হবো, তখন এই ভাই, কই যান? পানির দাম দিয়ে যান। পানির দাম দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। কই থেকে আসে এরা বুঝি না। কত টাকা? 2 টাকা। আচ্ছা। আমি 2 টাকা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। অজানা শহর, চারদিকে বিপদ সংকেত। ফোন বের করে একটা বন্ধুকে কল দিলাম। বল। আমি হঠাৎ করে কাজের খোঁজে ঢাকায় চলে আসছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখানে কিছু চিনি না। ও আচ্ছা। বলছি কি, তোর কাছে কয়েকদিন ঢাকা যাবে? আমি কাজ পেলে চলে যাব। তোকে না করতে পারছি না, তুই চলে আসছিস। আচ্ছা, তোর সমস্যা হলে বল, আমি অন্য একটা ব্যবস্থা করে নিব। না, সমস্যা নেই। তুই এখানে কোথায় আছিস, ঠিকানাটা আমাকে বল। আমি ফার্মগেট আছি। তুই অপেক্ষা কর, আমি আসছি। আর রাফি ফোন রেখে দিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি আমার আশাতে রাফিকে না জানিয়ে চলে আসছি, তার জন্য রাগ হচ্ছে। কিন্তু এখন আমার একটা থাকার ব্যবস্থা করতে হবে। 1 ঘন্টা পর রাফি এলো। আসতে তো দেরি হলো কেন? ঢাকা শহরে থাকলে বুঝতে পারতি 1 মিনিটের রাস্তা কতক্ষণ লাগে। ও আচ্ছা। এখন চল, বাইরে অনেক গরম পড়েছে। আচ্ছা। রাফির সাথে আমি একটা বাসে উঠে বসলাম। বাস চলতে শুরু করলো। তুই হঠাৎ কাজে খোঁজে ঢাকা কি করতে আসছিস? চাকরি হাতে মাওয়া চাইলে পাওয়া যায়। আসলে আমি একটা কাজের জন্য আবেদন করছিলাম। গতকাল বিকেলের দিকে ফোন করে জানালো আপনি তাড়াতাড়ি ঢাকায় আসেন, আপনার কাজের জন্য ইন্টারভিউ দিতে হবে। আচ্ছা, বুঝলাম। কিছুক্ষণ পর বাস থেকে নেমে কিছুক্ষণ হেঁটে রাফির মেসে এলাম। এরপর আমি হাত মুখ ধুয়ে নিলাম। আমি বাড়িতে ফোন করে জানালাম আমি রাফির কাছে আসি। সাগর, অনেক দূর থেকে আসছিস, কিছু খেয়ে নেই। তুই ঠিক সময় ভাত নিয়ে আসছিস, আমার খুব খিদা লেগেছে। দুজনে খেয়ে নি। তারপর আমি আর রাফি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রাফি, চল বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, চল। আমি রাফি বাইরে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চা খেয়ে রুমে এসে পড়তে শুরু করলাম। যেহেতু আমার আগামীকাল ইন্টারভিউ দিতে হবে, অনেক রাত পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ঠিকানা অনুযায়ী আমি চলে এলাম। হাবিবুর রহমানকে ভিতরে আসুন। জি, আমি ভেতরে ঢুকে সালাম দিলাম। বসো, তোমার ফাইল দেখি। জি স্যার। আমি ফাইলটি ওনার কাছে দিলাম। উনি ভালো করে দেখলো। তোমার সব রেজাল্ট ভালো, তোমাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিবে। ওকে স্যার। এরপর এক এক করে বেশ কয়েকটার প্রশ্ন উত্তর করলো। তার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এই নাও তোমার ফাইল, আর বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেব। ধন্যবাদ স্যার। আমি বাইরে এসে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর একজনের নাম বললো, আর আমিও আছি। এক এক করে স্যারের সাথে দেখা করুন। এরপর এক এক করে দেখা করলো। আমার পালা এলো। আমি ভেতরে ঢুকলাম। আমরা তোমাকে সিলেক্ট করেছি, এখন আমাদের জন্য তুমি কিছু একটা ব্যবস্থা করো। মানে, বুঝলাম না স্যার। আমাদেরকে 5 লাখ টাকা দিলে আমরা তোমাকে চাকরিটা পাইয়ে দেব। স্যার, এত টাকা আমি কোথায় পাবো? আমি অনেক গরিব মানুষ, আমার বাবা নেই। সরি, তোমাকে চাকরি দিতে পারছি না। সমস্যা নেই। আমি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে এলাম। হায় রে, চাকরি সামান্য একটা কোম্পানিতে, ঘুষ দিয়ে চাকরি করতে হবে। দুপুর হয়ে গেছে। আমি একটা হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে রাফির মেসে এলাম। তোর চাকরির খবর কি? সবই ঠিক ছিল, কিন্তু 5 লক্ষ টাকা দিতে হবে। এখন কি করবি? আমি 5 লাখ টাকা কোথায় পাবো? না করে দিয়ে আসছি। আমি চাকরির সন্ধানে যখন ঢাকা আসছি, তখন চাকরি না পেয়ে বাড়ি ফিরবো না। বাড়িতে না গিয়ে চলবি কি করে? তুই এক কাজ কর, আমাকে একটা মেস খুঁজে দে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস ঢাকা শহরে থাকতে কত টাকা খরচ? এছাড়া আমার কোনো উপায় নেই। তুই এক কাজ কর, কয়েকদিন আমার কাছে থেকে কাজে খোঁজ কর, যদি না ভাস বাড়িতে চলে যাবি।
আচ্ছা, পরের দিন আমি কাজের খোঁজে বের হলাম। আমাকে কিছু একটা করতে হবে, না হলে আম্মার ছোট ভাইকে খাওয়াবো কি? হাঁটতে হাঁটতে আবাসিক এলাকার দিকে চলে এলাম। শুনেছি ঢাকা শহরে টিউশনি করালে ভালো টাকা পাওয়া যায়। আমি বিভিন্ন জায়গায় টিউশনি ও কাজের খোঁজ করতে শুরু করলাম। দুপুর হয়ে গেছে, মেসে ফিরে এসে এলাম। সারাদিন কোথায় ছিলি? কাজের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। বিকেলের দিকে আবার বের হব। আচ্ছা, বিকেলের দিকে আমি আবার কাজের খোঁজে বের হলাম। এদিকে ওদিকে কাজ খুঁজতে শুরু করছি। একটা ভদ্রলোক আমাকে ডাকলো। এই ছেলে, এদিকে আসো। জি বলুন। এদিকে ঘোরাঘুরি করছো কেন? আমি কাজের খোঁজে বের হয়েছি। ও, এইভাবে ঘোরাঘুরি করলে কি কাজ পাওয়া যায়? তাহলে কি করতে হবে? কাজের বিজ্ঞাপন দেখে কাজের খোঁজ করো। আচ্ছা। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে একটু হাঁটাহাঁটি করে মেসে ফিরে এলাম। এইভাবে কিছুদিন কেটে গেল, কোনো কাজ পেলাম না। নিউজ পেপারে একটা চাকরির বিজ্ঞাপন দেখে সেই ঠিকানায় এলাম। আমি এসেই কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর একটা ভদ্রলোক দরজা খুলল। কি চাই? আমি বিজ্ঞাপন দেখে আসছি। আপনি কি কাজের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন? আমার বাড়িতে একটি দারোয়ান দরকার। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? জি, আমি মাস্টার্স করছি। তুমি এত পড়াশোনা করে শেষ পর্যন্ত দারোয়ানের চাকরি করবে? আমার এছাড়া কোনো উপায় নেই। আমি খুব গরিব মানুষ। চাকরির জন্য ঢাকায় আসছিলাম, কিন্তু ঘুষ চাওয়ায় আমি ঘুষ দিতে পারবো না বলছি। ও, ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। উনি আমাকে ভেতরে নিয়ে গেল। স্যার, আমার চাকরিটা খুবই দরকার। আমি আমার বন্ধুর মেসে আছি। ঠিক আছে। তুমি আগামীকাল থেকে আমার বাড়িতে দারোয়ানের চাকরিতে যোগ দিবে। তোমার থাকা খাওয়া ফ্রি। আমি কি বলে ধন্যবাদ দিব, আমার বলার ভাষা নেই। আমি এটা আমার কর্তব্য পালন করেছি। আমি মানুষকে সাহায্য করতে ভালো লাগে। এরপর আমি রাফির মেসে ফিরে এলাম। রাফিকে সবকিছু বললাম। পরের দিন আমি সকালে কাজে যোগ দিতে এলাম। আসসালামু আলাইকুম। তুমি চলে আসছো? জি স্যার। আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। স্যার আমাকে গেটের পাশের রুমে নিয়ে গেল। উনি আমাকে ওখানে থাকার ব্যবস্থা করছে। ধন্যবাদ স্যার। তোমার কাজ ভালোভাবে পালন করবে। জি স্যার। আমার অফিসের সময় হয়ে গেছে, তুমি তোমার দায়িত্ব পালন করো। ওকে স্যার। উনি চলে গেল। আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে গেটের সামনে চেয়ার নিয়ে বসলাম। স্যারের গাড়ি বের হয়ে গেল। আমি গেট লাগিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এলো। আপনি কে? ও, আমি এইবারে নতুন দারোয়ান। তাড়াতাড়ি গেটটা খুলেন, আমার এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা দিচ্ছি। আমি গেট খুলে দিলাম। মেয়েটি চলে গেল। মেয়েটি ভেতরে ঢুকলো। আন্টি, বাড়িতে কি নতুন দারোয়ান রাখছেন? তোমার আঙ্কেল একটা ছেলেকে নাকি দারোয়ান রাখছে, তবে আমার সাথে তার এখনো দেখা বা কথা হয়নি। রুমি, তাড়াতাড়ি সবজি বেছে রাখ, আমি আসছি। ঠিক আছে। এদিকে আমি গেটে চুপ করে বসে আছি। দুপুরবেলা আমি রুমে এসে পানি খেয়ে রুম থেকে বের হতেই দেখি একটা মেয়ে গেট খুলেই ভেতরে ঢুকছে। এই যে, আপনি কে? আর না বলে ভেতরে আসছেন কেন? আমি কে? এর আগে বলেন, আপনি কে, এখানে কি করেন? জি, আমি নতুন দারোয়ান। ও আচ্ছা, আপনি কে বলেন? আশ্চর্য, আপনি দারোয়ান কিন্তু আপনি জানেন না আমি কে? আমি জানি না বলেই আপনার কাছে জানতে চাইলাম। আমি অপরিচিত কাউকে ভেতরে যেতে দিব না। চুপ, একদমই চুপ করেন। আমি হাবিবা। ও আচ্ছা। সাইবার আগের আগে আমার কোনো কথা না শুনে ভেতরে চলে গেল। কি মনে করছে নিজেকে? আমাকে চেনে না? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দারোয়ান কে রাখছে? তোর আব্বু রাখছে কেন, কি হয়েছে? কি হবে, আমাকে ভেতরে ঢুকতেই দেয় না। বলে কি? অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আগে আপনার পরিচয় দিন। আমার পরে আমাকেই ঢুকতে দিবে না? তোর পরিচয় না দিলে তোকে চিনবে কি করে? দেখে মনে হলো অশিক্ষিত, গ্রাম থেকে চলে এসেছে।
ঠিক আছে, আমি বলে দিব। ঠিক আছে, বলবে আমাকে যেন কখনো গেটে আটকানো না হয়। এইদিকে আমি গোসল করে নিলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ের সাথে একটা ভদ্রমহিলা এলো। তুমি কি সাগর? জি। আপনি এইবারই মালিকের বউ, সালাম দিতে জানেন না? আসসালামু আলাইকুম ম্যাম, উনি উত্তর দিলেন। তুমি ঠিকমতো তোমার দায়িত্ব পালন করছো তো? জি। কিছুক্ষণ আগে একটা মেয়ে পরিচয় না দিয়ে ভেতরে চলে গেছে। ওটা আমার মেয়ে, ও একটু বদমেজাজি। জি আচ্ছা। রুমি, সাগরকে প্রতিদিন তুই খাবার দিয়ে যাবি। আমি কেন নিয়ে আসবো? আমি দারোয়ানের কাজে আসতে পারবো না। চুপ কর, তোকে যা বলা হয়েছে তাই করবি। যা ওর রুমে খাবার রেখে আয়। কাজের মেয়ে খাবার রেখে এলো। এরপর ম্যামের কাজের মেয়ে চলে গেল। আমি যখন বুঝে খাওয়া দাওয়া সেরে নিলাম, বাড়িটা বেশ বড়। বাড়ির সামনে ফুলের বাগান রয়েছে। আমি হেঁটে হেঁটে দেখছি, ভালো লাগছে। কিছু কিছু গাছ শুকিয়ে যাচ্ছে, সার দিলে ঠিক হয়ে যাবে। হঠাৎ স্যারের গাড়ির শব্দ পেলাম। আমি দৌড়ে গেটের কাছে এসেই গেট খুলে দিলাম। গাড়ি ভেতরে ঢুকলো। আমি গেট লাগিয়ে দিলাম। এরপর স্যারের কাছে এলাম। কিছু বলবে? স্যার, ফুলের বাগানে একটু যত্ন নেওয়া প্রয়োজন, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তুমি পারবে? স্যার, আমি গ্রামের ছেলে, আমি সবকিছুর চাষ করতে পারি। আব্বু ওকে টাকা দিবে না, সব টাকা মেয়ে দিবে। তুই কি সব বলছিস? ওকে দেখে আমার এমন মনে হয় না। থাক স্যার, ম্যাম যখন নিষেধ করছে তখন টাকা দিতে হবে না। তুমি এই নাও টাকা, কি কি সার লাগে কিনে নিও। টাকা দিয়ে দিল। যাও, তুমি গিয়ে কাজ শুরু করো। জি আচ্ছা। আমি বাড়ি থেকে বের হয়ে সারের দোকান খুঁজে বের করে সার আর কিছু ফুল গাছের চারা নিয়ে বাড়িতে এলাম। এরপর আমি ফুল গাছ পুঁতে দিয়ে সবগুলো ছিটিয়ে দিলাম। এই ছেলে, গাছগুলো যদি মারা যায় তাহলে কিন্তু তোমার খবর আছে। জি আচ্ছা। খ্যাত একটা। এরপর হাইবার বান্ধবীরা এলো। হাবিবা, এই দারোয়ানকে কোথা থেকে তুলে নিয়ে আসছিস? আর বলিস না, তোরা জানিস আপু কারোর কষ্ট দেখতে পারে না। এই ছেলে গ্রাম থেকে এসেছে। এই যে, এই জন্যই খ্যাতি লাগছে। দেখ দেখ, চুলের কাটিং এক পাশে তেলে ভর্তি। এই, তোরা ছেলেটাকে নিয়ে বাজে কথা বলছিস কেন? আসলে ছেলেটা অনেক ভালো। আম্মু, তুমি ওর হয়ে সাফাই করতে হবে না। তোর আব্বু শুনলে রাগ করবে। এদিকে আমি চেয়ারে বসে চাকরির জন্য পড়ছি। হঠাৎ আম্মু ফোন দিল। হ্যাঁ বলো। ভালো, তোমরা কেমন আছো? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। আমি ফোন রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম। এইভাবে 2-3 দিন চলে গেল। একদিন আমি বাগানে পানি দিচ্ছি, তখন স্যার এলো। বাহ, বাগানে গাছগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতে দেখতে নতুন গাছগুলো বড় হয়ে গেছে। সার দেওয়ার ফলে গাছগুলো সুন্দর হচ্ছে। কয়েকদিন পর ফুল গাছে ফুল ফুটতে পারে। বাহ, তুমি চাষ সম্পর্কে ভালো জানো। স্যার, কিছু না মনে করলে আমি কি পাশের ফাঁকা জায়গায় সবজি চাষ করতে পারি? শিওর, তুমি চাষ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। পরের দিন থেকে আমি কাজ শুরু করে দিলাম। কাজ করছি, তখনই হাইওয়া গেটে এসে গাড়ির হর্ন দিতে শুরু করলো। আমি তাড়াতাড়ি এসেই গেট খুলে দিতেই। এই ছেলে কোথায় থাকো সারাদিন? কাজে ফাঁকি দেওয়া? আসলে আমি সবজি লাগাচ্ছিলাম। চুপ কর ফাজিল, এই জন্যই আমার গ্রামের লোকজনকে পছন্দ হয় না। সরি ম্যাম। গেট দেরিতে খোলার জন্য মনে হচ্ছে তোকে ঠাস করে চড় দিই। আর এমন হবে না। অশিক্ষিত গ্রাম্য ছেলে কোথাকার, কোথা থেকে আসে বুঝি না। হাইবা ভেতরে চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে আমার কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। চেয়ার নিয়ে বসলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ে এলো। আপনি কিছু বলবেন? আন্টি দোকান থেকে এসব কি কিনে নিয়ে আসতে বলছে? আচ্ছা। আমি কাজের মেয়ের কাছ থেকে লিস্ট নিয়ে বের হলাম, কিন্তু মুদির দোকান কোথায় খুঁজে পাচ্ছি না। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম। ভাই, আপনি সামনে গিয়ে বামে যাবেন। ধন্যবাদ ভাই। আমি হাঁটতে হাঁটতে ছেলেটির কথা মতো এলাম, এসেই দোকান পেলাম। মামা, কি লাগবে আপনার? এই নিন লিস্ট।
লিস্ট অনুযায়ী আপনি মাল দিন। আপনি অপেক্ষা করেন, আমি লিস্ট অনুযায়ী দিচ্ছি। আচ্ছা, আমি রাফিকে ফোন দিলাম। হ্যাঁ বল। বলছি কি, আমি এখানে মাস্টার্সে ভর্তি হতে চাই। কি বলছিস, সে তো অনেক ঝামেলা। তোকে আগের কলেজ থেকে ভর্তি বাতিল করে এখানে আনতে হবে। তবুও ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি রাখছি, আমি পরে ফোন দিব। ঠিক আছে। আপনার মালামাল 1000 টাকা হয়েছে। আচ্ছা, এই নিন আপনার টাকা। আমি মালামাল নিয়ে বাড়িতে এসেই কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর হাইবা দরজা খুলে দিল। এই ছেলে এখানে কি কাজে শুধু ফাঁকি দেওয়া? আসলে ম্যাম, আপনার আম্মু আমাকে মুদির দোকানে পাঠিয়েছিল কখন গিয়েছিলে দোকানে? 2 ঘন্টা আগে। এতক্ষণ লাগে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসতে? সব সময় কাজে ফাঁকি দেওয়া। আমি আপনাদের মতো লোকজনকে ভালো করে চিনি। আসলে ম্যাম, আমি এখানে কিছুই চিনি না। দোকান খুঁজতে আমার সময় লেগেছে। হাবিবা, ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আম্মু, এই ছেলেটা শুধু কাজে ফাঁকি দেয়। আমি তো শুনলাম ও বলছে এখানে কিছুই চেনে না, দোকান খুঁজতে সময় লেগেছে। তুমি জিনিসপত্র রেখে গেটে চলে যাও। জি আচ্ছা, আমি গেটের কাছে এলাম। ওদিকে আম্মু, আমি কিন্তু ফাঁকিবাজদের পছন্দ করি না। একেই তো আব্বু ওকে চাকরি দিয়েছে, খ্যাত একটা। তুই যা তোর কাজে। হাইবার রাগ দেখিয়ে রুমে চলে গেল। আমি পরের দিন সকালে স্যারের কাছে ছুটি নিয়ে এসে আমি রাফির সাথে একটা কলেজে এলাম। আমি ঢাকায় আসার আগে কলেজের কাগজপত্র তুলে রাখছিলাম। সাগর, এই সরকারি কলেজে তোর চান্স হতে পারে। ঠিক আছে, চল আমরা ভেতরে গিয়ে স্যারের সাথে কথা বলি। ঠিক আছে, আমরা দুজনে প্রিন্সিপাল স্যারের কাছে এলাম। কি চাই? স্যার, মাস্টার্সে ভর্তি হতে চাই। ও, তোমার কাগজপত্র দেখি। জি স্যার, আমি কাগজপত্র স্যারকে দিলাম। স্যার কাগজপত্র দেখলেন। তোমার রেজাল্ট তো ভালো, তুমি ইংরেজিতে অনার্স শেষ করেছো। জি স্যার, আমি এবার মাস্টার শেষ করতে চাই। স্যার প্লিজ আমাকে ভর্তি করিয়ে নিন। আমাদের একটা মাত্র সিট খালি ছিল, তুমি তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ধন্যবাদ স্যার। স্যার, ও গ্রাম থেকে এসেছে, খুব গরিব মানুষ। ভর্তিটা ফ্রি করে দেওয়া যাবে? ফি করে দিতে পারবো, কিন্তু ব্যাংকের টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব। আমি রাশি এসে ভর্তি হয়ে গেলাম। এরপর আমি কলেজ থেকে বাড়িতে এলাম। আমি একটু বাইরে গিয়েছিলাম। ফাঁকিবাজ একটা, অশিক্ষিত। ম্যাম, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? আমি আমার বন্ধু রাফির কাছে গিয়েছিলাম। যান, কাজ করেন। জি আচ্ছা। আমি আমার রুমে এসে চেঞ্জ করে নিলাম। তারপর আমি গেটের কাছে বসতাম। এই নেন আপনার খাবার। আপনি রেখেছেন, আমি পরে খাবো। ঠিক আছে। কিছুক্ষণ পর একটা ভদ্রলোক এলো। কি চাই? আমি ভেতরে যাবো। আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি শরীফ সাহেবের সাথে দেখা করতে চাই। উনি বাসায় নেই, উনি এখন অফিসে আছে। ওনার বউ বাড়িতে আছে? জি, আপনি এখানে দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমি ফারুক, উত্তরায় থাকি। আচ্ছা। আমি দরজার কাছে এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর ম্যাম দরজা খুলে দিল। সাগর, তুমি কিছু বলবে? জি ম্যাম, ফারুক নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চায়। ওনার বাসা কোথায়? উত্তরায়। আমি গেটের সামনে দাঁড় করে রাখছি। হাই হাই করছো কি? তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসো। ফারুক আমার ছোট ভাই। আমি জানতাম না। আমি দৌড়ে গেটের কাছে এসেই গেট খুলে দিলাম। কি পারমিশন দিলো? স্যার, আপনি আগে বলবেন না? আপনি ম্যামের ভাই। আমি দেখছিলাম তুমি তোমার ডিউটি পালন করছো কি? স্যার, এটা আমার দায়িত্ব। স্যার, ম্যাম আপনাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললো। আমি গেট লাগিয়ে দিয়ে ওনাকে ভেতরে নিয়ে গেলাম। তারপর আমি আবার গেটের কাছে এসে বললাম, মামা কেমন আছো? ভালো। ছেলেটা নতুন, তোর পরিচয় জানে না, তার জন্য তোকে বাহিরে দাঁড় করিয়ে রাখছিল। দেখছো মামা, কত বড় বদমাইশ ছেলে, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখছে। আমি ওকে আমার পরিচয় দেইনি, এখন যদি আমার পরিচয় না দিই তাহলে সে আমাকে চিনবে কেমন করে? না, আমার একটা অশিক্ষিত ছেলে, খ্যাত, শুধু কাজে ফাঁকি দেয়। আমি দেখলাম তার দায়িত্ব পালন করছে নাকি। উফ, তোর মামা এসেছে,
একটু শান্ত হয়ে বসতে না দিয়ে বকবক করছিস। মামা, আপনার শরবত। শরবতের গ্লাস নিয়ে খেতে শুরু করলাম। এরপর ফ্রেশ হয়ে খেতে বসতো। এদিকে আমি ফ্রেশ হয়ে খেতে বসতাম। তখন আম্মু ফোন দিল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তুই এখন কি করছিস? আমি খেতে খেতে তোমার সাথে কথা বলছি। তোর মালিক আজ কি খেতে দিয়েছে? আজকে মুড়ি ভুনার সাথে সবজি করেছে। ও, তুই তাহলে খাওয়া দাওয়া সেরে নে, আমি পরে ফোন দিব। ঠিক আছে। আমি ফোন রেখে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আমি ফুল গাছের ঘাসগুলো পরিষ্কার করতে শুরু করলাম। বিকেলের দিকে স্যার বাড়িতে এলো। এইভাবে কেটে গেল 1 মাস। কিন্তু হাবিব আমাকে দেখতে পারে না। আমাকে দেখলেই তার সহ্য হয় না। একদিন আমি নিউজ পেপার পড়ছি। তখন দেখলাম একটা বেসরকারি কলেজে ইংরেজি শিক্ষক নেবে অনার্স পার্সে। আমি দেরি না করে পাশের কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করলাম। এরপর আমি বাড়িতে ফিরে এসে গেটের সামনে বসে পড়লাম। গেট খোলেন। জি আচ্ছা। আমি গেট খুলে দিলাম। এই শোনেন, এইভাবে আপনি ডিউটি করবেন, কাজে ফাঁকে দেওয়া চলবে না। আচ্ছা ম্যাম। হাইবা চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে বাগানের কাছে গাছে পানি দিতে শুরু করলাম। হঠাৎ কাছের মেয়ে এলো। এই শোনেন না, জি বলেন। বিকেলের দিকে আমরা দুজন একটু বাইরে ঘুরে আসি। কেন বলুন তো? নে একা, কিছুই বুঝতে পারেন না। জি না, আপনি না বুঝে দিলে আমি বুঝবো কেমন করে? আসলে তখনই রুমি, তুই বাড়িতে কাজ রেখে এখানে কি করছিস? ছেলেটা কাজ করছে, তুই শান্তিতে করতে দিচ্ছিস না। আসলে এমনি কথা বলছিলাম। তাড়াতাড়ি রান্নাঘরে চল, দুপুর হতে চললো। জি। তোমার যত্নে গাছগুলো সুন্দর হচ্ছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম আর কাছে মেয়ে চলে গেল। আমি বাগানে সাফ করে গোসল করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেলের দিকে হাইবা ফিরে এলো। এই ছেলে, হ্যাঁ। এখন ঘুমানোর সময়? আসলে খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসতেই ঘুম হয়ে গিয়েছিল। চুপ করেন। জি। হাবিব আমাকে বকাঝকি করে চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে চুপ করে চেয়ারে বসলাম। সন্ধ্যায় স্যার এলো। আমি তার সাথে আমার চাকরি আবেদন করার কথা বললাম। ঠিক আছে, আমি দেখি তোমাদের কোনো সাহায্য করতে পারি কিনা। ধন্যবাদ স্যার। স্যার ভেতরে চলে গেল। আমি বাইরে থেকে গেট লাগিয়ে দিয়ে চা খেতে এলাম। কি ভাই, আপনার কাজ কেমন চলছে? জি, ভালো চলছে। তাড়াতাড়ি একটা অল টাইম চা দেন। ভুলে গিয়েছিলাম, আপনার ডিউটি আছে। জি। হাবিমা ম্যাম জানতে পারে যদি আমি গেটে নাই, তাহলে আমার খবর আছে। সে তো আমি ভালো করেই জানি। তাহলে তাড়াতাড়ি করেন। দোকানদার আমাকে চা দিল। আমি চা নিয়ে গেটের সামনে এলাম। চেয়ারে বসতে হাইবা এসে হাজির হলো। এই, আপনি গেট ছেড়ে কোথায় গিয়েছিলেন? জি, চা আনতে গিয়েছিলাম। এই ফাঁকে যদি ভেতরে কেউ ঢুকে পড়তো তখন কি হতো? আমি দোকান থেকে নজর রাখছিলাম। চুপ করেন, ফালতু ছেলে কোথাকার। সরি, আমার ভুল হয়ে গেছে। লোকজন কাছ থেকে শুনেছি, কিন্তু আমি মানে জানি না। হয়েছে, আমি এখন বের হব, গেট খোলেন। আপনি রাতে কোথায় যাচ্ছেন? আপনি কে, আমি কোথায় যাব না যাব সেটা জানার? আমি দারোয়ান। আপনার রাতে বের হওয়া নিষেধ। কে নিষেধ করছে? জি, আপনার আব্বু আমাকে নিষেধ করেছে। আপনি রাতে বের হতে পারবেন না। কি জন্য নিষেধ করছে? আমি কি জানি। কেন আপনাকে বাইরে যেতে নিষেধ করেছে? আর যদি মিথ্যা কথা হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। হাইবে বাড়ির ভেতরে চলে গেল। আব্বু, আব্বু। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? তুমি আমাকে বাইরে যাওয়া নিষেধ করছো। আমি নিষেধ করছি তুই রাতে বের হয়ে মধ্যে রাতে বাড়িতে আসিস। আমি চাই না তুই বাইরে যাস। আম্মু, তুমি শুনছো? তোর আব্বু ঠিক কথা বলছে। কিছুই ভালো লাগে না। হাবিবার রাগে রাগে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাতে আমি খাবার নিতে এলাম। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। ম্যাম, আপনি একটু তাড়াতাড়ি দিয়েন। আজকাল চোর বেড়েছে। 2 দিন আগে পাশের বাড়ি থেকে চুরি হয়ে গেছে। সমস্যা, তুমি একটু সাবধানে থাকবে। জি আচ্ছা। আমি খাবার নিয়ে গেটের সামনে চলে এলাম। রুমে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। হঠাৎ কিছু বলার শব্দ শুনে বের হলাম। আমার মনে হলো
পাঁচিল টপকে কেউ ভেতরে ঢুকছে। আমি টর্চলাইট দিয়ে চারদিক দেখতে লাগলাম। হঠাৎ কেউ যেন পেছন থেকে মাথায় আঘাত করলো। আমি চিৎকার করে উঠলাম। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন হুঁশ ফিরল তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমি ওঠার চেষ্টা করলাম। এই যে, আপনি ওঠার চেষ্টা করবেন না, আপনি এখনো সুস্থ হননি। আমাকে এখানে কে নিয়ে এসেছে? আপনার মালিক এখানে নিয়ে আসছে। আচ্ছা, আমি রাফির কাছে ফোন দিলাম। কিছুক্ষণ পর রাফি এলো। তোর এই অবস্থা হলো কেমন করে? আমার মনে হলো পাঁচিল টপকে কেউ ভেতরে ঢুকছে। আমি খুঁজতে শুরু করলাম। হঠাৎ কেউ আমার মাথায় আঘাত করলো। তোর আরো সাবধান হওয়া উচিত ছিল। তুই জানিস না এখন দারোয়ানের চাকরি করাটা কতটা রিস্কের কাজ? জানি না বাড়িতে চুরি হয়েছে কি। ঠিক আছে, তখনই স্যার এলো কিছু খাবার নিয়ে। তুমি এখন কেমন আছো? জি স্যার, এখন একটু ভালো আছি। স্যার, বাড়িতে কিছু চুরি হয়েছে? কিছু চুরি হয়নি। বাড়িতে কি চোর আসছিল? আমার তাই মনে হচ্ছে, না হলে আমাকে মারবে কে? তুমি কেমন করে বুঝতে পারলে? আমি রাতে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ কিছু পড়ার শব্দ হলো। আমি টর্চ লাইট নিয়ে চারদিক দেখতে শুরু করলাম। বাড়ির একপাশে আসতেই কে যেন আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলো। আর আমি তখনই চোরে চিৎকার করে লোকজনকে ঘুম ভাঙিয়ে দিলাম। তোমার চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চলো। এ কি করে হলো? সেটা বুঝতে পারছি না। ধরো, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন তোমাকে হাসপাতালে নিয়ে এলাম। ধন্যবাদ স্যার। তুমি তোমার দায়িত্ব পালন করেছো। তোমার ম্যাম খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই ছেলেটা কে? এটা আমার বন্ধু রাফি। রাফি, তুমি সাগরকে দেখে রেখো। আমি অফিসে যাচ্ছি, কিছু টাকা রাখো, দরকার পড়বে। জি আচ্ছা। স্যার চলে গেল। আমি উঠে বসলাম। ওর নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। দুপুরে রাফি বাহির থেকে খাবার নিয়ে এলো। তুই হাত তুই আয়, একসাথে দুইজনে খেয়ে নেই। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তুই খেয়ে নে। ঠিক আছে। আমি খেতে শুরু করলাম। হঠাৎ ফোন বেজে উঠলো। আন্টি ফোন করেছে, আমি আন্টির সাথে কথা বলছি। থাক, আমি বলছি। তুই কথা বলতে আম্মু কিছু সন্দেহ করবে। ঠিক আছে। আমি ফোন ধরলাম। কেমন আছো আম্মু? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। কয়েক মাস বাড়িতে থেকে গিয়েছিস, বাড়িতে ঘুরে যা। এখন কাজের অনেক চাপ। চাপ কমলে আমি বাড়ি থেকে ঘুরে আসবো। কি জানি তোর এত কাজ কিসের? থাকলে কি আর করার, কাজ ছেড়ে বাড়িতে চলে যেতে পারি না। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। যা, আন্টি কিছু বুঝতে পারিনি। সেটাই, আমি বাকি খাওয়াটা শেষ করে নিলাম। এরপর আমি ওষুধ খেয়ে শুয়ে বললাম, রফি তুই রুমে যা, সন্ধ্যে এসে ঘুরে যাস। তোকে অবস্থা রেখে চলে যাব? আমি ঠিক আছি, আমার জন্য চিন্তা করতে হবে না। আচ্ছা। রাফি চলে গেল। ওদিকে আমার দারুণ ছেলেটা কোথায়? আজ আবার কাজে ফাঁকি দিয়েছে? না। তাহলে গেটের সামনে নেই কেন? সকালে দেখলাম না, এখনো দেখলাম না। তুই ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। রাতে নাকি চোর পাঁচিল টপকে ভেতরে ঢুকছিল। সাগর শব্দ পেয়ে চারিদিকে খুঁজছিল। হঠাৎ পেছন থেকে চোর মাথায় আঘাত করে পালিয়ে যায়। সাগরের চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি সাগর মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন তোর আব্বু ওকে হসপিটালে নিয়ে যায়। মনে নাই এখনো? কিসব কথা? দিন দিন তোর কথাবার্তা বাজে হয়ে যাচ্ছে। আমি গরিবদের দেখতে পারি না তাই? চুপ কর বিয়াদব মেয়ে। তোর আব্বু গরিব ছিল, আজ তার টাকা হয়েছে। তো আমি আর গরিব না? হাবিবা রুমে চলে গেল। আমার মাঝে মাঝে মনে হয় তোকে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব, তখন বুঝতে পারবি গরিব মানুষের কত কষ্ট। এইদিকে আমি বেড থেকে উঠে আস্তে আস্তে বাথরুমে ঢুকে কাজ করে আবার আস্তে আস্তে বেডে শুয়ে পড়লাম। এইসবে কেটে গেল 3 দিন। স্যার ম্যাম আমাকে দেখে যেত। 3 দিন পর আমি হাসপাতাল থেকে বাড়িতে এলাম। আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। আমি সুস্থ আছি, আর আমার কষ্ট দেখে আপনার কষ্ট সহ্য হবে না কেন? বুঝলাম না। বুঝতে হবে না আপনার। আন্টি বলছে আপনি গেটের সামনে বসে থাকেন, এখন কোনো তেমন কাজ নেই। দূর, কি যে বলেন। আমি সুস্থ আছি,
কাছের মেয়ে পকপক করে যাচ্ছি। আমি চুপ করে ফোনেই যাচ্ছি। কাছের মেয়ে কি হয়েছে আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব না, কারণ হঠাৎ হাবিবা এলো। রুমি, তুই এখানে কি করছিস? ইয়ে মানে এমনি আসছিলাম। চুপ কর, তোর কাজে যা। ঠিক আছে। আর আপনি অসুস্থ তাই মনে করেন কাজে ফাঁকি দিবেন, তা চলবে না। জি আচ্ছা। যত সব। হাবিবা বের হয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমার ইন্টারভিউ SMS এলো। আমি চেক করে দেখেছি কলেজে আবেদন করছিলাম, সেটা থেকে আগামীকাল ইন্টারভিউ আছে। পরের দিন সকালে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে কলেজে এলাম। এক এক করে ইন্টারভিউর পর আমার পালা এলো। আমি ফিরে ঢুকে সালাম দিলাম। শো ইউর ফিল। ওকে স্যার। I will ask 5 questions. You have to answer them. ওকে স্যার। এরপর 5 জন আমাকে প্রশ্ন করলো। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে 15 সেকেন্ডের মধ্যে। আমি চেষ্টা করে মাথা ঠান্ডা করে উত্তর দিলাম। You go out and wait. We'll call you later. ওকে স্যার। বাইরে এসে চুপচাপ বসে রইলাম। বিকেলের দিকে পিয়ন আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। আমরা তোমাকে সিলেক্ট করেছি। তুমি আমাদের প্রশ্নের উত্তর দিয়েছো ঠিক সময়ের মধ্যে। কি বলে আপনাদের ধন্যবাদ দিব তা আমি বলে বোঝাতে পারছি না। তোমার মেধা দেখে আমরা সিলেক্ট করেছি। তোমার বাড়িতে কি কে আছে? আম্মু আর ছোট ভাই। আমার আব্বু নেই, আমি খুব গরিব। এখানে সাইন করো। ওকে স্যার। আমি সাইন করে দিলাম। তোমার বেতন কত জানো? জি না। তোমার বেতন 40,000 টাকা। তোমার মাস্টার্স পড়া শেষ করে সার্টিফিকেট প্রদান করলে আরো পারবে। তুমি 3 দিন পর কলেজে জয়েন করবে। ধন্যবাদ স্যার। এরপর আমি বাড়িতে এসে স্যারকে জানালাম। দারোয়ানের চাকরি ছেড়ে দিলাম। আমি আর রাফি একটা বাসা ভাড়া নিলাম। আমরা দুজন আর আম্মুরা থাকবে। ভালো হলো, দুজনে একসাথে থাকবো। মেসের বাজে রান্না খেতে হবে না। আন্টি রান্না করবে না? হয়েছে, আমি আগামীকাল জয়েন দিব। তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। দারোয়ানের চাকরি ছেড়ে দেওয়ার সময় তার বেতনের সাথে আরো কিছু টাকা দিয়েছিল। আচ্ছা, সমস্যা নেই। আন্টিরা আসছে কখন? রাতে চলে আসবে। দুইজনে কিছু শপিং করে আম্মু আর ছোট ভাইকে নিয়ে বাড়িতে এলাম। ভাইয়া, আমরা এখানে থাকবো? তোকে এখানেই পাশের স্কুলে ভর্তি করেই দিব। তাহলে ভালোই হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। শহরের মতো চলাফেরা করার জন্য রাফি আমাকে রেডি করে দিল। আমি কলেজে এলাম। চলো, আমি তোমার ক্লাসরুম দেখিয়ে দিই। ওকে স্যার। স্যারের সাথে আমি অনার্স প্রথম বর্ষে ক্লাসে ঢুকতে চোখ পোলা হাবিবা ও ওর বান্ধবীদের দিকে। সবাই চুপ করো। আমি তোমাদের নতুন স্যারের সাথে পরিচয় করে দিয়ে আজ থেকেই ক্লাস নেবে। স্যার, আপনি পরিচয় দিন। আমি হাবিবুর রহমান সাগর। আমি তোমাদের নতুন ইংরেজি সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। হাবিবা আর ওর বান্ধবীর আমার কথা শুনে মুখ হা হয়ে গেল। প্রিন্সিপাল স্যার চলে গেল। এখন তোমরা এক এক করে তোমাদের নিজেদের পরিচয় দাও। পরের জন। এরপর এক এক করে পরিচয় দিতে শুরু করলো। এরপর হাবিবার পরিচয় পর্ব এলো। আপনি আমার পরিচয় জানেন আমি কে? তোমার কাছে যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দাও। আমি হাবিবা রহমান। এরপর ওর বান্ধবীরা পরিচয় দিল। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি ক্লাস শুরু করলাম। এরপর ক্লাস শেষ করে আমি টিচার রুমে এলাম। বাহ, তোমাদের দারোয়ানকে খুব সুন্দর লাগছে। সেই লাগছে। ওটা আমাদের দারোয়ান ছিল। এখন তো দারোয়ান ছেড়ে দিয়েছে। হাবিবা, নতুন স্যার কিন্তু আমার সেই ভালো লাগছে। তুই জানিস এটা একটা খ্যাত আমাদের বাড়িতে দারোয়ানের চাকরি করত। সত্যি? আমি বুঝতে পারলাম না এই খ্যাতটা কিভাবে চাকরি পেল। আমার তো স্যারকে অশিক্ষিত মনে করেছিলাম। হাবিবা তো স্যারকে সব সময় অত্যাচার করত। বদমাইশটা আমাদের কলেজের শিক্ষক হয়ে গেল। তাহলে এখন তোর উপর দিয়ে কি যাবে আল্লাহ জানে। আমাকে কিছু বলতে আসলেই আমি দেখেই নিব। এইদিকে আমি কলেজ শেষ করে বাড়িতে এলাম। ফ্রেশ হয়ে খেতে আয়। রাফি কি এখনো বাড়িতে ফিরেছে? আসতে দেরি হবে, আমার কাছে ফোন করে বলেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর খেতে শুরু করলাম। ছোট ভাইকে ভর্তি করিয়ে দিবি কবে? আজ কলেজের প্রথম দিন ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আগামীকাল সকালে স্কুল ভর্তি করিয়ে দিয়ে আসবো।
ঠিক আছে। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাফি ঘুমিয়ে আছে। আমি ফ্রেশ হয়ে বাথরুমে ঢুকলাম। এরপর আমি ফ্রেশ হয়ে দেখি রাফি ঘুমিয়ে আছে। রাফি, রাফি, ওই শালা ওঠ, হুম। শালা ওঠ। এত ঘুমিয়ে কি হবে? রাফির পেছনে দিলাম একটা লাথি। কে? আমি তাড়াতাড়ি ফ্রেশ হইনি, আমরা বাইরে যাব। ঠিক আছে, রাফি উঠে ফ্রেশ হয়ে নিল। আমরা দুজনে বাইরে হাঁটতে বের হলাম। এখানে চা কেমন? ভালো। তোর কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই। আমার মালিকের মেয়ে আমার কলেজে পড়ে। ও, তাহলে তোর মালিকের মেয়ে অবাক হয়ে গেছে তোকে দেখে। সে তো হবে, একটা গ্রামের ছেলে অশিক্ষিত খ্যাত কি করে শিক্ষিত হয়? তুই চা অর্ডার দে। অন্যদিকে হাবিবের আম্মু বাড়িতে এলো। আম্মু, আমাদের বাড়ির দারোয়ান আমাদের কলেজের শিক্ষক কি করে হয়েছে? তুই জানিস সাগর ইংলিশে অনার্স করেছে, এবার মাস্টার্স শেষ করছে। তুই বলতিস সাগর অশিক্ষিত, কিন্তু ওটা হচ্ছে শিক্ষিত। কি? সাগর তোদের কলেজের শিক্ষক? আর আমি মনে করেছিলাম সাগর অশিক্ষিত, গ্রাম থেকে এসেছে কাজের খোঁজে। না, চাকরির জন্য আসছিল, কিন্তু চাকরি পাওয়ার পর যখন ঘুষ চায় তখন না দিতে রাজি হয়, তখন চাকরি হয় না। আসলে সাগর খুবই গরিব করে ছেলে, ওর বাবা নেই। ভালো, ছেলেটা অনেক পরিশ্রমী। এত সুনাম করতে হবে না, যত ঝামেলা আমার। হাবিবা রুমে এসে ফোন টিপতে শুরু করলো। অন্যদিকে আমরা দুজন আড্ডা দিচ্ছি। রাফি, তোর গার্লফ্রেন্ড কয়টা? তুই কি সব বলছিস? আমার গার্লফ্রেন্ড একটা। ও আচ্ছা। রাফি কথা বলতে কি আটকে গেল? কিরে, কিছু বলতে কি আটকে গেল? স্যার এইসব, আমার মনে হচ্ছে তোর কলেজের ক্লাস খুব ইন্টারেস্টিং হবে। জানি না, চল বাড়িতে যাই। চল। আমরা দুজন বাড়িতে এলাম। পরের দিন সকালে ছোট ভাইকে স্কুলে ভর্তি করিয়ে আমি কলেজে এলাম। এরপর আমি ক্লাসরুমে এলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি খুবই কড়া, আবার খুব নরম, তবে আমার সাথে বেয়াদবি করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা স্যার। আমি বাড়িতে কাজ দিয়েছিলাম, সেগুলো করে নিয়ে আসছো? জি না। আমি না শোনা পছন্দ করি না। কে কাজগুলো করে নিয়ে আসেনি তারা দাঁড়াও। হাইবার ওর বন্ধুরা দাঁড়ালো, বাকিরা বাড়ির কাজ করে নিয়ে আসছে। আমি খাতাগুলো দেখলাম, এরপর আমি বললাম, এই তোমরা 5 জন সারা ক্লাসে দাঁড়িয়ে ক্লাস করবে। পারবো না। চুপ করো, বেশি কথা বললে কান ধরে তার করে রাখবো। আপনি ভুলে যাবেন না। কি? সবাই শোনো, আমি শিক্ষক হওয়ার আগে একটা দারোয়ানের চাকরি করতাম। সেটা আমার এক ছাত্রীর বাড়িতে, হাইবার বাড়িতে। আমি তার বাড়িতে ভিক্ষা করতে নয়, দারোয়ানের চাকরি করেছি 5 মাস। হাবিবা, এবার তোমার শাস্তি, দাঁড়িয়ে থাকো। এরপর আমি ক্লাস শেষে যাওয়ার আগে বলতাম, আমার কাছে কোনো অজুহাত নয়, আগামীকাল যদি বাড়ির কাজ না করো তাহলে কান ধরে তার করে রাখবো। তবে মনে রাখবে, পড়া না আসলে চলবে, কিন্তু আমি বেয়াদবি পছন্দ করব না। আমি টিচার রুমে এসে বসলাম। ওদিকে আমাকে সবার সামনে অপমান, আমি এর প্রতিশোধ নেব। স্যারের সাথে আমরা পারবো না। আমি দেখে নিব। এরপর আমি কলেজ শেষে বাড়িতে ফিরে এলাম। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। গ্রামের বাড়িতে যাবি কবে? আর মাত্র এই মাস পার হয়ে গেলে আমি গ্রামের বাড়িতে যাব। তখন শুধু কি বল? তুই জানিস, আবার 6 মাস টাইম দিয়েছিল, আজ আমি চাকরি পেয়েছি। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছি, আমি শুয়ে পড়লাম। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু, রাফি কোথায়? রাফি টিফিন তলাতে গেছে। আমি চা করে দিচ্ছি। না থাক, বাহিরে যাচ্ছি। আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে এলাম। চা দেবো মামা? দেন। দোকানদার চা দিল। আমি বেঞ্চে বসে চা খেতে শুরু করলাম। অন্যদিকে কি যন্ত্রণায় পড়ছি, আমাকে নাকি বাড়ির কাজ করে নিয়ে যেতে হবে, আবার না করে নিয়ে গেলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। আসলে স্যার কিন্তু একটু বেশিই করছে। ঠিক বলছিস, তাড়াতাড়ি 3 জন মিলে বাড়ির কাজ শেষ করি, তাহলে ভালো হবে। পরের দিন সকালে হাবিবারা কলেজে এলো। কি রে, তোরা বাড়ির কাজ করে নিয়ে আসছিস? সারা রাত জেগে বাড়ির কাজ করছি। আমরা বলবো বুঝতে পারছি না, আমাদেরকে বুঝিয়ে দিতে। ভালো, চল, স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চল। ওরা সবাই ক্লাসের সামনে এসে দেখি আমি চলে এসেছি। স্যার আসতে পারে?
সবাই ভেতরে আসো। সবাই বাড়ির কাজ করে নিয়ে আসছো? জি স্যার। গুড। কারোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে। ও, তুমি কোথায় বুঝতে পারোনি? 3 নং লাইন বুঝতে পারছি না। তোমার বাড়ির কাজ দেখাও। হাইবা আমার কাছে দিল, কিন্তু সবকিছুই ফুল। এটা কি করে নিয়ে আসছো? সবগুলোই ফুল। আবার বলছো 3 নং লাইন বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে একটাও বুঝতে পারোনি। সরি। চুপ। বাড়ির কাজ দিয়েছি, সেটাই ঠিক মতো করতে পারো না। সারাদিন আড্ডা দিলে কি পড়াশোনার প্রতি আগ্রহ থাকে? আমি বলটে বাড়ির কাজ করেই দিচ্ছি। সবাই ঠিক করে দাও। আমি বাড়ির কাজগুলো এক এক করে দিলাম। এর পরের বিষয় পড়িয়ে অন্য ক্লাসে এলাম। এইভাবে কেটে গেল 1 মাস। হাইবার সাথে ক্লাসে প্রায় ঝগড়া লেগেই যায়, পড়াশোনা করে না তার জন্য। একদিন আমি প্রিন্সিপাল স্যারের কাছে এলাম ছুটি নিতে। তোমার তাহলে ছুটি লাগবে? জি স্যার, আমি গ্রামের বাড়িতে যাব। 3 দিনের বেশি ছুটি দিতে পারবো না। ওকে স্যার। স্যার, আমার ক্লাস আছে। ওকে, তুমি ক্লাসে যাও। ধন্যবাদ স্যার। আমি ক্লাসরুমে এলাম। আপনি আজ দেরি করে আসছেন কেন? প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম। তোমার কোনো সমস্যা? না না স্যার। আমি ইংলিশের রুল লিখে দিচ্ছি, সবাই লিখতে শুরু করো। আমি লিখতে শুরু করলাম, তখন হাইবা পেছন থেকে একটা বোতল ছুঁড়ে মারলো। এই বোতল ছুঁড়ে মারলো কে? আমি মারছি তো কি হয়েছে? ফাজিল মেয়ে, বোতল ছুঁড়ে মেরে এখন বলছো আমি মারছি? তোমার মনে হচ্ছে মহান কাজ করছি। গেট আউট মাই ক্লাস নাও। করবো না আপনার ক্লাস। আউট। হাইবার রাগের আগে বই খাতা ছুঁড়ে মেরে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। সবাই চুপ করে ক্লাস করো। আমি ক্লাস শেষ করে বাহিরে এলাম। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে দেখে নেব আমাকে ক্লাস থেকে বের করে দেওয়ার ফল কি হয়। অপেক্ষায় থাকলাম। কলেজ শেষ করে বাড়ির দিকে আসছি, তখন দেখি হাইবার গাড়ি আমার পেছনের রিক্সার পাশ দিয়ে। হাইবার সোজা দেয়ালের সাথে গাড়ি ধাক্কা দিল। রিক্সা থামান। আমি রিক্সা থেকে নেমে দৌড়ে এলাম হাইবার কাছে। এত জোরে গাড়ি চালানোর শাস্তি হয়েছে। আপনারা চুপ করেন, আমাকে সাহায্য করেন ওকে গাড়ি থেকে বের করতে। না না, এটা পুলিশ কেস। কি সব কথা বলেন? আমি কথা দিচ্ছি কিছু হবে না। আমি ওই মেয়েকে চিনি, আমি হাইবার কলেজ শিক্ষক। স্যার, তাহলে আমরা আপনাকে সাহায্য করছি। গাড়ির সামনে কাঁচ ভেঙে গেছে, আমরা কয়েকজন মিলে গাড়ির দরজার কাঁচ ভেঙে লক খুলে হাবিবাকে বের করে হাসপাতালে নিয়ে ভর্তি করলাম। এরপর আমি স্যারকে ফোন দিলাম। সাগর, হঠাৎ আমাদের কথা মনে পড়লো। স্যার, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন, হাইবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? আমি এখন এসেছি। স্যার কিছুক্ষণের মধ্যে চলে এলো। স্যার, গাড়ি জোরে চালানোর জন্য এই অবস্থা হয়েছে। স্যার, আমি চলি, হাইবা দেখলে আবার অন্য কিছু মনে করবে। আচ্ছা। রাতে আমি, আম্মু আর ছোট ভাই বাসে উঠে বসলাম। এরপর বাস চলতে শুরু করলো। পরের দিন সকালে বাড়িতে চলে এলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি। আমি আমার সবচেয়ে কাছের প্রিয় মানুষটির বাড়িতে এলাম, নিধি। নিধি, বাহিরে আসো। দেখো, আমি তোমার আব্বুর কথা রাখছি। নিধি। কি চাই এখানে? চাচা, আপনি বলেছিলেন তোমাকে 6 মাস টাইম দিয়েছি, যদি চাকরি করে দেখতে পারো তাহলে আমার মেয়েকে দিব। বলেছিলাম। এখন তুমি চাকরি পেয়েছো? জি, আমি একটা কলেজের সহকারী অধ্যাপক। আমার প্রতি মাসের বেতন 40,000 টাকা। কিন্তু কি? আপনি আমাকে কথা দিয়েছিলেন 6 মাস পর নিধিকে আমার হাতে তুলে দিবেন। নিধির তো বিয়ে হয়ে গেছে। নিধির পছন্দ মতেই সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে হয়েছে। না, এটা হতে পারে না। নিধি আমাকে কথা দিয়েছিল। এখন কিছু করার নেই। আমি নিধির সাথে একটু কথা বলতে চাই। নিধি। নিধি বাড়িতে নেই। আপনি মিথ্যা কথা বলছেন, আমি নিধির কাছে শুনতে চাই। নিধি, বাহিরে আসো। বললাম না নিধি বাইরে, বাড়িতে নেই। আপনারা বাবা মেয়ে আমার সাথে প্রতারণা করেছেন, আমাকে কথা দিয়ে কথা রাখেন নাই। তুমি যাবে নাকি জোর করে বের করে দেব? আমি নিধির সাথে কথা না বলে যাব না। নিধি। ঠিক আছে, তুমি আমার মেয়ের কাছ থেকে শোনো। নিধি, বাইরে আয়। নিধি বাইরে এলো। তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি যেটা করেছি ঠিক করেছি। তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করব? ভুলে যেও না, তোমরা বাবা মেয়ে আমাকে 6 মাস টাইম দিয়েছিলে।
দিয়েছিলাম। সরকারি চাকরি ছেলে পেয়েছি, তার সাথে বিয়ে করেছি। সবাই প্রতারণা করছে আমার সাথে। তুই টাকার জন্য আমার জীবন নষ্ট করতে পারলে? তুমি বলেছিলি এই 6 মাস আমার কাছে ফোন দিবে না। আমি তাই করেছি। বেশ করেছি। ফাঁস করে চর মেরে দিলাম 2 গালে। এরপর তুই যদি আর তোর বাপ আমার আশেপাশে আসিস তাহলে খবর খারাপ হবে। আমি রাগের আগে নিধির বাড়ি থেকে বের হয়ে সোজা নদীর পাড়ে এসে বসলাম। এরপর আবির এলো। তুই এখন সব জানতে পারছিস, নিধি তোর সাথে বেইমানি করছে। এটা আমার সাথে কিভাবে করলো? তুই চাকরির জন্য ঢাকা যাওয়ার পর নিধি বিয়ে করছে। আমি তোর সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। যা হয়ে গেছে তা নিয়ে এখন ভাবিস না, তোর জীবন এখনো শেষ হয়নি। নিধি আমার সাথে এটা করতে ভাবতে পারছি না। 2 দিনের জন্য বাড়িতে আসছিস, ঘুরে চলে যা, কোনো ঝামেলা করিস না। ভুল আমার হয়েছে, আমি বুঝতে পারিনি নিধি আমার সাথে ছলনা করছে। বাড়িতে চল। দুইজনে বাড়িতে চলে এলাম। ওদিকে হাবিবার হুঁশ ফিরল। হাবিবা, এখন কেমন আছিস? তুই অ্যাক্সিডেন্ট করছিলি, তোকে সাগর হাসপাতালে নিয়ে আসে। সরে কেউ গাড়ি চালায়? যদি একটু দেরি হয়ে যেত তাহলে তোকে বাঁচাতে পারতাম না। হাবিবা মনে মনে বলতো, এখন যদি বলি আমি স্যারকে গাড়ির থেকে ধাক্কা দেওয়ার জন্য এইসব করছিস, তাহলে আব্বু আমাকে বকাঝকা করবে। বিকেলের দিকে হাইবাকে বাড়িতে নিয়ে এলো। হাইবাকে দেখতে ওর ফ্রেন্ডরা এলো। কিভাবে তুই অ্যাক্সিডেন্ট করছিস? আসলে আমি বুঝতে পারিনি। তারপর হাইবা ওদেরকে সবকিছু বলতো। তুই এটা ঠিক করিস নাই। স্যারকে ধাক্কা দেওয়ার জন্য এই চিন্তা তোর মাথায় আসলো কি করে? যদি কিছু হয়ে যেত? ভাবতেই অবাক লাগছে, তুই এমন কাজ করতে পারিস। স্যার তোকে হাসপাতালে নিয়ে গেছে। আমি স্যারের কাছে মাফ চাইবো, আগামীকাল ঠিকই আসবে। এদিকে আমি ফ্রেশ হয়ে হাইবার সাথে গ্রাম ঘুরে বেড়াচ্ছি। গ্রামটা অনেক বদলে গেছে। আবির আমার মনে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে চলে যাই। আমার কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় বাড়িতে এসে না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে হাইবা কলেজে এসে আমাকে খুঁজতে শুরু করলো। স্যার আজও আসে নাই। মনে হয়। লিজা ম্যাম, একটু শুনবেন? হাবিবুর স্যার কোথায় জানেন? ঠিক আছে। না না, এমনি খুঁজছিলাম। আমি ক্লাস করব না, বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে। রাতে আমরা গাড়িতে উঠলাম। সকালে এসে পৌঁছালাম। আমি কলিং বেল বাজালাম। রাফি এসে দরজা খুলে দিল। ভিতরে আয়। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে বের হলাম 2 জন। মামা, চা দেন। তুই আজ এত চুপচাপ কেন? নিধির সাথে কিছু হয়েছে? নিধির বিয়ে হয়ে গেছে। এই সম্পর্কে তুই আমার সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর মনে এখন কি চলছে। তাহলে চুপ করে থাক। আমার কিছু ভালো লাগছে না। চা খাওয়া শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছু নাস্তা করে কলেজে এলাম। পরের দিন সকালে কলেজে এলাম। এসে ক্লাসে এলাম। সবাই কেমন আছো? জি ভালো আছে, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। সবাই পড়ার দিকে মনোযোগ দাও। ওকে স্যার। এর আমি ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করব। তখনই স্যার আসতে পারি? ভেতরে আসো। স্যার আজকে পড়া ধরবেন না? তুই চুপচাপ থাকতে পারিস না? আমাদের কারোরই পড়া হবে না। না, তোমরাই ব্ল্যাকবোর্ডে নজর দাও। সবাই আমার আচরণ দেখে অবাক হয়ে গেল। আমি কাউকে কিছু বলছি না। ক্লাস শেষ করে আমি টিচার রুমে এলাম। ছুটি কাটিয়ে ফিরলে তাহলে? জি ম্যাম। ও হ্যাঁ, প্রথম বর্ষের একজন তোমাকে খুঁজছিল। কে সে? নামটা মনে করতে পারছি না। বলছিল তোমার সাথে দরকার আছে। ও আচ্ছা। তুমি থাকো, আমার ক্লাস আছে। ওকে ম্যাম। এরপর আমি অন্য ক্লাসে এসে ক্লাস নিয়ে কলেজ শেষে বাড়িতে ফিরে এলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। কি হয়েছে, তুই চুপচাপ আছিস কয়েকদিন ধরে? এমনি। আন্টি, আপনার চিন্তা করতে হবে না, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে, দেখো। এরপর আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর রাফি এলো। কি শুরু করলি তুই? তুই এত চুপচাপ থাকলে হবে? যা হয়ে গেছে তা এখন ফিরে পাওয়া যাবে না। এমনি, আমার ভালো লাগছে না। বিকেলে চল আমার সাথে, পার্ক থেকে ঘুরে আসছি।
না, আমার ভালো লাগছে না। ভালো লাগবে, এখন ঘুমিয়ে পর, বিকেলে বের হবো। আচ্ছা, চেষ্টা করব। আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফ্রেশ হয়ে রাফি আর পার্কে এলাম। রাফিকে দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। তখন আমি বললাম, কি রে, এত এদিকে ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমার গার্লফ্রেন্ড আসার কথা ছিল। তাহলে আমাকে কেন নিয়ে আসলি? তোর রুমে একা একা ভালো লাগবে না, তাই নিয়ে আসলাম। আমার গার্লফ্রেন্ডের সাথে ওর বান্ধবী আসছে, দেখ পটাতে পারিস নাকি। দূর, ভালো লাগে না। কিছুক্ষণ পর দুইটা মেয়ে এলো। বুঝতে পারলাম রাফির গার্লফ্রেন্ড। সাগর, এটা আমার গার্লফ্রেন্ড তিশা, আর তিশার বান্ধবী মারিয়া। ভালো। এরা দুজন আমাদের পাশে বসলো। আপনি কি করেন? জি, আমি শিক্ষক। তাহলে আপনি একটা ভালো চাকরি করেন? মনে হয়। মনে হবে কেন? আমি বললাম আপনি ভালো চাকরি করেন। ধন্যবাদ। আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কি করি? মনে মনে রাগ হলো, কিন্তু কিছু বলতে পারছি না। তা আপনি কি করেন? ও আচ্ছা। তোরা গল্প কর, আমরা সামনে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা। মারিয়া পকপক করে যাচ্ছে। আমি না পেরে বললাম, তুমি আইসক্রিম খাবে? এই মামা, এখানে একটা আইসক্রিম দেন। আপনি খাবেন না? না, আমার ঠান্ডা লেগেছে। আইসক্রিম খেলে আমার আরো সমস্যা হবে। ও আচ্ছা। আইসক্রিম মারিয়াকে দিল। আমি টাকা দিয়ে দিলাম। এখন আপনি চুপ করে আইসক্রিম খান। আমার চুপ করে বসে থাকতে ভালো লাগে না। ও আচ্ছা। কিছুক্ষণ পর রাফি আর তিশা ফিরে এলো। রাতের দিকে বাড়িতে ফিরে এলাম। ওদিকে হাইবা নিশিকে ফোন করলো। বল। কলেজের খবর কি? স্যার কলেজে এসেছিল। ও, আমি আগামীকাল কলেজে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ঠিক আছে, ফোন রাখলাম। হাবিবা ফোন রেখে দিল। স্যার কি আমাকে মাফ করে দিবে? আমি স্যারকে অনেক নির্যাতন করছি। যখন আমাদের বাড়িতে ছিল তখন আমি অকারণে অনেক বকাঝকা করছি। হাবিবা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে হাবিবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজের উদ্দেশ্যে বের হলো। মাঝপথে নিশিকে নিয়ে কলেজে এলো। স্যারের সাথে কথা বলবি, দরকার হলে আমরা বলবো। আমি যখন অপরাধ করছি আমাকে ক্ষমা চাইতে হবে, কিন্তু স্যার কি আমাকে ক্ষমা করবে? আরে স্যার তোকে মাফ করে দেবে। স্যার হঠাৎ চেঞ্জ হয়ে গেছে। মানে? ক্লাসে গিয়ে বুঝতে পারবি। আমরা আজ লেট করে যাব দেখে স্যার কি বলে। এদিকে আমি ক্লাসে এসে পড়াতে শুরু করে দিলাম। 20 মিনিট পর হাবিবা আর বান্ধবীরা এলো। স্যার আসতে পারি? তোমাদের জায়গায় গিয়ে পড়াই মনোযোগ দাও। জি আচ্ছা। সবাই বসে পড়ল। এরপর আমি বোর্ডে লিখতে শুরু করলাম। লেখা শেষ করে বললাম, সবাই এই লেখাগুলো লিখে নাও। এইগুলো পরীক্ষা আসতে পারে, মনে রাখবে। পড়া জিনিস কিন্তু ভুলে গেলে তা পড়তে গেলে সহজে মনে হয়। ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে যাব। স্যার আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা, বলো কি বলবে? একা। আচ্ছা, আমার এই সময় ক্লাস নেই বলতে পারো। আমি বাহিরে অপেক্ষা করছি। আচ্ছা। আমি বাহিরে অপেক্ষা করছি। তখন হাইবা এলো। কি বলবে? তাড়াতাড়ি বলো। সরি স্যার। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি এমনকি? জানি। তুমি আমাকে গাড়ি দিয়ে ধাক্কা মারতে চেয়েছিলে, কিন্তু রিক্সাওয়ালা বুঝতে পেরে সাইড করতে তুমি দেয়ালে গিয়ে ধাক্কা মারছো। আপনি এত কিছু জেনেও আমাকে নিয়ে গিয়েছিলেন? দেখো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তোমার বর্তমান টিচার। আমার সামনে কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয়, সেটা আমার সমাধান করার দায়িত্ব। আবারও সরি স্যার। আপনি যখন আমাদের বাড়িতে ছিলেন তখনও আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আমাকে মাফ করে দেন। দেখো, মানুষের অহংকারী হওয়া উচিত নয়। তুমি যখন ভুল বুঝতে পারছো, যাও, তোমাকে মাফ করে দিলাম। আমি হাবিবার সাথে কথা শেষ করে অন্য ক্লাসে এলাম। হাবিবা কলেজ শেষ করে ক্যাম্পাসে এসে বসলাম। স্যারের সাথে কথা হয়েছে তোর? স্যার কি বললো? স্যার মাফ করে দিয়েছে। আমার ভুল বুঝতে পারার জন্য আমাকে মাফ করেছে। কিন্তু দুদিন ধরে স্যারকে খেয়াল করে দেখেছি তেমন কারোর সাথে কথা বলছে না। আমার মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে আমাদের কি বুঝতে হবে। স্যারকে জিজ্ঞেস করি। তুই কি পাগল নাকি? আমি ভালো করে চিনি ওই সম্পর্কে কোনো কথা বলবে না। আব্বু যদি জিজ্ঞাসা করে তবে বলতে পারে। ও আচ্ছা, এখন বাড়িতে চল। হাবিবা এরপর বাড়িতে চলে এলো।
এদিকে আমি বাড়িতে ফিরে এলাম। শোন, সামনের মাসে আমরা এই বাসা ছেড়ে দিব। তাহলে থাকবো কোথায়? আমি তোর কলেজের গেটের সামনে একটা বাসা ভাড়া পেয়েছি। তোর যাতায়াত সহজ হবে, আমারও কলেজের কাছে হবে। এখান থেকে ভাড়া বেশি হয়ে যায়। তুই যা ভালো বুঝিস তাই কর। আমার স্কুল কি হবে? তোর স্কুলের কাছেই হবে, সমস্যা নেই। খাওয়া শেষ করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। ছাদে বাতাস বইছে, খুব ভালো লাগছে। ব্যস্ত শহরে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে, কেউ বা বাড়ির পথে। ছাদে একপাশে বসে নিধির কথা ভাবছি। ওদিকে হাইবার আব্বু বাড়িতে এলো। আব্বু, তোমার সাথে কথা ছিল। বলো। তোমার কাছে স্যারের নাম্বার আছে? কেন? না মানে 2 দিন ধরে দেখছি মন খারাপ, কারোর সাথে কথা বলছে না। তুই বলতে পারিস না? তুই আবার জিজ্ঞাসা করছিস কেন? মানে ফ্রেন্ডরা জানতে বললো তোমার কাছ থেকে। ঠিক আছে। আমি ফোন রেখে দেখছি স্যার ফোন দিল। ফোনের শব্দে আমার হুশ হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি, ভালো আছি। তুমি নাকি কলেজে মন খারাপ করে থাকো, কিছু হয়েছে কি আমাকে বলতে পারো? না স্যার, তেমন কিছু হয়নি। এমনি সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ও আচ্ছা। আব্বু, ঠিকানা জিজ্ঞেস করো। তুমি এখন কোথায়? ঠিকানা দাও। আমি ঠিকানা বলতাম। বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা তাহলে আমি রাখছি। স্যার ফোন কেটে দিল। আব্বু, কি বুঝতে পারলে? কিছু একটা হয়েছে, কিন্তু কারোর সাথে বলতে চায় না। ঠিক আছে। এদিকে আমি ছাদ থেকে নেমে ফুটপাতে বসে চা খাচ্ছি আর নিধির কথা মনে করছি। যেদিন প্রথম ঢাকা আসবো সেদিন। শহরে যাচ্ছ, কিন্তু আমাকে যেন ভুলে যেও না। তোমাকে কি করে ভুলে যাব? কত মেয়ে আছে ঠিক মতো খাওয়া দাওয়া করবে, এই 6 মাস আমার সাথে কথা বলবে না। কথা বললে আবুর দেওয়া কথা রাখতে পারবে না। এটা কেমন কথা? তোমার সাথে কথা না বলে থাকবো কেমন করে? থাকার অভ্যেস করতে হবে। আব্বু ফোন নিয়ে রেখে দিয়েছে। ও, তুমি আমাকে ভুলে যাবে না তো? কি যে বলো তুমি, তোমাকে ভুলে যাব? বাস এসে গেছে। সাবধানে যাবে। আমি তোমাকে চড়িয়ে ধরতে পারি? পারো। আমি নিধিকে চড়িয়ে ধরলাম। আমার জন্য অপেক্ষা করো। করবো। তোমার বাস ছেড়ে দিবে। আমি নিধিকে ছেড়ে দিয়ে বাসে উঠে বসলাম। তখন বাস ছেড়ে দিল। আমি বাসের জানালা দিয়ে মুখ বাড়িয়ে নিধিকে যতদূর পর্যন্ত দেখা যায় দেখলাম। হঠাৎ ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে এদিকে আম্মু। আমি ফোন ধরতেই, কোথায় তুই? বাড়িতে আয়, রাত অনেক হয়েছে। এই তো পাশে আছি। তাড়াতাড়ি বাড়িতে আয়। আসছি। ফোন কেটে দিয়ে টাইম দেখলাম, তখন রাত 11টা বেজে গেছে। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলাম। সন্ধ্যায় বের হয়ে গেছিস আর এখন আসছিস? কোথায় ছিলি? পাশেই চায়ের দোকানে বসেছিলাম। ফুটপাতে চা ভালো পাওয়া যায়। ও, রাতে না খেয়ে আমি শুয়ে পড়লাম। রাফি এসে চিল্লাচিল্লি শুরু করলো। যে গেছে গেছে, তার কথা মনে রেখে কি লাভ? আজও না খেয়ে শুয়ে পড়ছিস। আন্টি চিন্তা করে, তুই জানিস না? কয়েকদিনের মধ্যে আমি নিজেকে সামলে নিব। এখন একটু চুপ কর। পরের দিন কলেজে ক্লাস নিচ্ছি। ক্লাস নিতে ভালো লাগছে না, তবুও নিচ্ছি। ক্লাস শেষ করে অন্য ক্লাসে এলাম। কি রে হাবিবা, তুই তোর আব্বুর কাছ থেকে কিছু জানতে পারছিস? আরে না, আব্বুর সাথে কিছুই বলিনি। তবে আমি বুদ্ধি করে ঠিকানা শুনে নিয়েছি। একদিন স্যারের বাসে যেতে হবে। আরে দূর, স্যার কিছু মনে করবে না। আমরা বলবো পড়া বুঝতে এসেছি। তা তুই ঠিক বলছিস। আজকে চুপচাপ, তেমন কোনো কথা নেই। হাসতে চায় না। এক কাজ করি, সন্ধ্যায় আমরা স্যারের বাসায় যাই। কি স্যার, আপনি তো চুপচাপ কেন? ভালো লাগছে না। তাহলে একটা বিয়ে করে নেন, দেখবেন ভালো লাগবে। না না, তোমায় এখন বিয়ে করতে হবে না। বিয়ে করে কোনো স্বাধীনতা পেলাম না। কয়েকদিন করো, মন যা চাই তাই করো, তারপর বিয়ে করো। সবাই কি আপনার বউয়ের মতো সন্দেহ করবে? সেটাও ঠিক। জীবনে কি ভুল করেছি এই মেয়েকে বিয়ে করে? শুধু সন্দেহ করে। সন্দেহ তো করবি স্যার, আপনি তো কলেজে চাকরি করেন। তাই মনে হয়। থামো, তোমার বিয়ে করা ভালো, এতে কোনো কথা শুনবে না। তোমার পছন্দ থাকলে তাকে বিয়ে করে নাও। তাই মনে মনে বললাম, সেটাও তো হারিয়ে গেছে। না ম্যাম, পছন্দের কেউ নেই। তাহলে একটা ভদ্র মেয়ে দেখে বিয়ে করবে, তাহলে তোমার কপালে সুখ আসবে। আচ্ছা ম্যাম, কিছুক্ষণ পর কলেজে ছুটি হয়ে গেল।
আমি হাঁটতে হাঁটতে গেটের সামনে এসে দাঁড়ালাম। এই মামা, যাবেন? না এই রোদে দাঁড়ানো যাচ্ছে না। এই খালি, মামা, কোথায় যাবেন? এই তো উত্তরে যাব। উঠে বসেন। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। অনেক তাপমাত্রা, চারদিকে রোদের গরমে অতিষ্ঠ হয়ে গেছি। কেউ বা ঠান্ডার শরবত খেতে ব্যস্ত রাস্তার একপাশে, কেউ আবার গরমে দাঁড়িয়ে জীবিকা নির্বাহের জন্য পণ্য বিক্রি করছে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এলাম। বাথরুমে ঢুকে প্রায় 1 ঘন্টা ধরে গোসল করলাম, তবুও শান্তি পেলাম না। চেঞ্জ করে খেতে বসলাম। চাকরি তো পেয়ে গেছিস, এখন একটা বিয়ে কর। এখন অনেক সময় আছে। বয়স পার হয়ে গেলে বিয়ে করবি। দূর, খেতে দাও। আমি এখন বিয়ে করছি না। তোর যা ইচ্ছা তাই কর, আমি কিছুই বলবো না। বলো। বাড়িতে আয়, তোর ছাত্রছাত্রীরা এসেছে। আচ্ছা, তুমি চা নাস্তা দাও, আমি আসছি। ফোন কেটে দিয়ে ভাবছি কারা আসলো। কেউ তো আমার ঠিকানা জানে না। না ফিরে বাড়িতে গিয়ে দেখি কারা এসেছে। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর হাবিবা দরজা খুলে দিল। তুমি এখানে? জি আমরা, আপনি ভেতরে আসেন। আমি ভেতরে এসে বসলাম। তোমরা হঠাৎ কি মনে করে? আমরা কি আসতে পারি না? তা না। স্যার, আমরা একটা বিষয় বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসছি। ও আচ্ছা। এরপর মধ্যে আম্মু এদেরকে চা নাস্তা দিল। আম্মু, এদের সাথে পরিচয় হও। হয়েছে। ও আচ্ছা। আমি যে বাসায় দারোয়ানের চাকরি করতাম, হাবিবা সেই স্যারের মেয়ে। ও আচ্ছা, আমি ছোটটার কাছে যাই, পড়াশোনা করছে না ফোন দিয়ে গেমস খেল। আচ্ছা, তোমাদের কোন জায়গায় সমস্যা বলো। এই যে এখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি সবাইকে ভালো করে বুঝিয়ে দিলাম। পারো। হাবিবারা সবাই ঘুরে ঘুরে দেখছে। অবশেষে আমার রুমে এসে আমার ডায়েরি পেল, যেখানে আমি নিধির সবকিছু লিখে রাখি। এই ডায়েরিটা নিধি আমাকে দিয়েছিল। এটা স্যারের ডায়েরি, খুলে দেখ না। দেখলে কোনো সমস্যা হবে না তো? স্যার বুঝতে পারবে না। হাবিবা খুলেই নিধির ছবি দেখলো। এই মেয়েটা আবার কে? ভিতরে দেখ কি আছে। এত সময় নেই স্যার, চলে আসতে পারেন। আমি ছবি তুলে নিচ্ছি। আরে সব ছবি তুলে রাখবো, মাত্র 100 বাতা হবে। আমি ভিডিও করছি, ছবি তুললে দেরি হবে। হাবিবা সবকিছু ভিডিও করে নিল। এরপর বাইরে এলো। স্যার, আমরা এখন আসি। তোমার ডিনার করে যাও। আজ থাক, আরেকদিন হবে। এরপর ওরা বিদায় নিয়ে চলে গেল। রাতে আমি খেয়ে শুয়ে পড়লাম। এদিকে হাইবা শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখে পড়তে শুরু করলো। হাইবা পড়াতে পড়াতে হঠাৎ কখন যেন তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, বুঝতে পারলো না। হাবিবা মনে মনে বলল, একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারলো। তার পরিবারের কথা দিয়ে কথা রাখেনি। হাবিবা, খেতে আয়। হাবিবা, এই হাবিবা। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। চুপচাপ এসে খেয়ে যা। আসছি। হাবিবা ফ্রেশ হয়ে খেতে বসলো, কিন্তু তার খেতে ইচ্ছে করছে না। ডায়েরিটা পড়ে বাধ্য হয়ে হাবিবা খেয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে ছুটি হওয়ায় হাবিবার বান্ধবীরা এলো। কিরে, কিছু জানতে পারলি? এই মেয়েটার নাম নিধি, স্যারের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে প্রতারণা করছে। কিভাবে? স্যারকে 6 মাস টাইম দিয়েছিল নিধির আব্বুর চাকরির জন্য। স্যার পেয়ে গিয়ে শুনে নিধির বিয়ে হয়ে গেছে একটা সরকারি চাকরিজীবীর সাথে। নিধি বাধা দেয়নি? আরে না, তার মতে বিয়ে হয়েছে। স্যার ঢাকায় আসার কিছুদিন পর বিয়ে হয়ে যায়। স্যার 6 মাস পর জানতে পারে। আচ্ছা, দেখি তোর ফোন। 3 জন আবার ভালো করে পড়লো। ভিডিওটা ডিলিট করে দিস। এখন তাহলে আমরা চলি। আচ্ছা। আমি ওদেরকে জানিয়ে দেব। ওরা 2 জন চলে গেল। হাবিবা হাঁটতে হাঁটতে সেই ফুল বাগানের সামনে এসে দাঁড়ালো। হাবিবা হাঁটতে হাঁটতে এসে বাগানের সামনে দাঁড়ালো। ফুল গাছের দিকে নজর পড়তেই দেখলো গাছে অনেক ফুল ফুটেছে। হাবিবা একটা গোলাপ ছিঁড়ে মাথায় গুঁজে দিল। হাবিবা এবার সবজি খেতে এসে দেখলো ভালোই সবজি হয়েছে। হাবিবা বলল, বাহ, চারদিকে স্যারের ছোঁয়া। এদিকে আমি আর রাফি বসে আছি। কিরে, চুপচাপ বসে কেন? এমনি। আমার গার্লফ্রেন্ডের বান্ধবী কেমন লেগেছে? কেন বলতো? বলবি তো। একটু বেশি পকপক করে, ভালোই। তাহলে ওর সাথে প্রেমটা কর।
কিসব আবল তাবল বলছিস? আমি প্রেম করতে পারবো না। আজ ছুটি, আসবে গেলে ঘুরে আসুন। দেখ, এইসব কিছু আমার ভালো লাগে না। ভালো লাগবে। বিকেলের দিকে রেডি হয়ে দুইজন কাশবনে ঘুরতে এলাম। কিছুক্ষণ হাঁটার পর রাফির গার্লফ্রেন্ড আর মারিয়া হাজির হলো। হাই, কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়া, আপনারা কথা বলেন, আমরা ঘুরে আসি। যা, চলুন আমরা একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা, আমি আর মারিয়া হাঁটতে শুরু করলাম। আপনার কলেজ কেমন চলছে? ভালোই চলছে। আপনি এত চুপচাপ কেন? এমনি। চাকরি তো পেয়ে গেলেন, এখন একটা বিয়ে করেন। সময় হলে করব। হাঁটতে হাঁটতে কিছু দূর আসতে হাবিবা, রিমি আর নিশির সামনে পড়ে গেলাম। আমি মনে মনে বললাম, কি জ্বালা, এর আবার কিছু সেবে বসবে না তো। আমি এক পাশ দিয়ে চলে যেতে শুরু করলাম। হাবিবা, এটা স্যার না, এই মেয়েটা কে আবার? তাই দেখছি। স্যার, স্যার, ডাকলি কেন? জানতে হবে না মেয়েটাকে। নাও ঠেলা, এখন সামলাও। বলো। এরা আমার কাছে এলো। আপনি এখানে কি করছেন? আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছিলাম। তোমরা? আমারও আসছিলাম। আপুটাকে মারিয়া বলতে যাবে, তার আগে বলে দিলাম। আমার ফ্রেন্ডের হবু বউয়ের বান্ধবী। এরা এখানে গল্প করছে, তাই আমরা এদিকে ঘুরতে আসছি। ও আচ্ছা, আমরা তো মনে করলাম অন্য কিছু। না না, অন্য কিছু না। নিশি হাইবার কানে কানে বললো। স্যার লজ্জায় মিথ্যা বলছে না তো? আরে না, মিথ্যা বলছে না। এক কাজ করি, আমরা নজর রাখি। তোমরা সন্ধ্যার আগে বাসায় ফিরে চলে যাও। জি আচ্ছা, আমরা তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়বো। কি মেয়েগুলো, বাপরে বাপ। চলুন ওখানে বসি। আচ্ছা, আমি আর মারিয়া বসলাম। এদিকে ওরা লুকিয়ে আমাদের পেছনে এলো। আপনার কলেজের মেয়েরা দেখি খুব ফাজিল। কেন? আমাদেরকে দাঁড় করালো। ও, আপনার জন্য আমার ছাত্রীরা কিভাবে জানি না। আমি রাফিকে বলেছিলাম আমি আসবো না, কিন্তু আমার কোনো কথা শুনলো না। যা ভাবার তাই ভেবেছে। আমরা কি এই সম্পর্কটা এগিয়ে নিতে পারি না? দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমার কাছে কি চান, কিন্তু সেটা কখনোই সম্ভব না। কারণ নিধি, তাই তো? হ্যাঁ, এইটাই। প্লিজ আমাকে ছেড়ে দেন। ওদিকে ওরা কিছুক্ষণ পর চলে গেল। স্যারকে প্রেম করা উচিত? তুই আবার রেগে গেলি কেন? এমনি, চল এখন রেস্টুরেন্টে যাই, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে। ওরা চলে গেল। এদিকে আমি আর মারিয়া হাঁটতে হাঁটতে রাফির কাছে এলাম। তুই দিলি তোমাকে ফাঁসিয়ে? তোকে আবার কি ফাঁসিয়ে দেবো? আমার ছাত্রীরা হঠাৎ আমার সামনে এসে হাজির। মারিয়াকে দেখে কি ভেবেছে কে জানে। আরে কিছু মনে করবে না। হাবিবা ছিল, তুই জানিস মেয়েটা কেমন। ও, সামনে রেস্টুরেন্ট আছে, চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। ঠিক আছে। আমরাও রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে বসলাম। হঠাৎ চোখ গেল পাশের টেবিলে। তুই আমাকে মারবি? পাশের টেবিলে দেখ আমার ছাত্রীরা। কিছু হবে না। সেটা যেন হয়। আমরা খাবার আসার খেতে শুরু করলাম। দেখ পাশের টেবিলে স্যার। তোর মেয়েটাকে দেখে রাগ হচ্ছে কেন? এমনি, চুপচাপ দেখ, পাশে তাকিয়ে দেখবি না। হা করেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। প্লিজ আপনি নিচে খান, আমি নিচে খেতে পারি। খাইয়ে দিচ্ছে, এখন তুই খেয়ে নে। তুই বুঝতে পারছিস না, আমি খুব চিন্তায় আছি। পাশের টেবিল আমার ছাত্রীরা। থাক ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি তো এখন আপনি বিয়ে করতে পারেন। না না, এখন বিয়ে করছি না আমি। ভাইয়া, আমার বান্ধবী ভালো মেয়ে, দেখেন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ওর বাসায় কথা বলতে পারি। না, তার কোনো দরকার নেই। এদিকে হাইবা শুনে ওর রাগ হচ্ছে, কিন্তু কি জন্য হচ্ছে বুঝতে পারছে না। চল, আমার এখন ভালো লাগছে না। ওরা চলে গেল, এখন আমরা বাড়িতে চলে এলাম। রাফি মারিয়াকে বলে দিস, ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। নিধিকে বলতে পারবি না? সেটাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে
কলেজে যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছি। হঠাৎ একটা গাড়ি আমার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে বুঝলাম এটা হাবিবার গাড়ি। আপনি রিক্সা পাচ্ছেন না? না, আপনি আমার গাড়িতে উঠে বসেন। তুমি চাও আমি রিক্সা নিয়ে চলে যাব? গাড়িতে উঠে বসেন, রিক্সা পেতে সময় লাগবে। দেখছেন না রিক্সাই খালি নেই। হাবিবার অনেক জোরাজুরিতে আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। আমি চুপচাপ বসে আছি। কলেজের সবাই কি ভাববে সেটাই ভাবতে কেমন হচ্ছে। আপনি চুপ করে আছেন যে? না, কিছু না। আমরা কিন্তু জানি আপনি এত চুপচাপ কেন। কলেজে ক্লাসে কিছু বললেন না? আমি আমতামতা করে বললাম, কি জানো? আপনার সম্পর্কে সবকিছু। মানে? কিছু না, আপনার সাথে এমনি মজা করলাম। ও আচ্ছা। আমি তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। এর মধ্যে কলেজে এসে পৌঁছালাম। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে টিচার রুমে চলে এলাম। কিরে, স্যারকে সাথে করে নিয়ে আসলি যে? দেখলাম রিক্সার জন্য অপেক্ষা করছেন, আমি তাই নিয়ে আসলাম। তুই কি এমন বলেছিস? গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে গেল। আমি বলছি আপনার সম্পর্কে সবকিছু জানি। এই কথা শুনে তুইও না? আমি একটু মজা নিলাম। আচ্ছা শোন না, কেউ একজন বিয়ে কর, আমার বিয়ে খেতে ইচ্ছে করছে। বদমাইশ কোথাকার, তুই বিয়ে করে তোর বিয়ে খা। আমার মতো ছেলেকে বিয়ে করবে কি? মিথ্যা কথা বলিস না, তুই যে কি মাল। আমি কোনো পণ্য নয়। ঠিক আছে, বলতে পারিস না আমার ক্ষুধা লেগেছে। ঠিক বলছিস। তাহলে চল না কিছু খেয়ে আসি। ওরা সবাই ক্যান্টিনে এসে খাবার অর্ডার করে খেতে বসলো। এখন বল, স্যারকে নিয়ে কি করা যায়? ওনার মতো থাকতে দে। এক কাজ করা যায়, ওনার বিয়ে দিয়ে তোরা। ওনার নিয়ে এত চিন্তা করতে হবে না, উনি সমস্যা সমাধান করে নিবে। এইভাবে কেটে গেল বেশ কয়েক মাস। আমি আগের মতো স্বাভাবিক হতে শুরু করলাম। আমরা কলেজের সামনে শিফট হলাম। একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। কে বলছেন? স্যার, আমি আপনার একজন ছাত্র বলছি। হ্যাঁ বলো। স্যার, একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য? স্যার, আমি এখানে নতুন, তেমন কাউকে চিনি না। আমার ভাবির বি পজিটিভ রক্ত লাগবে। আপনি একটু ছাত্রছাত্রীদের কাছে খোঁজ নিয়ে বলতে পারবেন কারা রক্ত দেয়? আমার বি পজিটিভ, আমি রক্ত দেব। তুমি কোন হাসপাতালে আছো? জি, লাইফ কেয়ার। তুমি অপেক্ষা করো, আমি আসছি। আমি হাসপাতালে এলাম। ছাত্রর নাম নীল। নীলের সাথে দেখা করলাম। আপনি রক্ত দিবেন সত্যি? কেন না, আমি রক্ত দিয়ে থাকি। রক্ত দেওয়া ভালো কাজ। আচ্ছা চলুন, আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, তোমার ভাবির কি হয়েছে? পরে গিয়ে রক্ত শূন্য হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে রক্ত না দিলে সমস্যা হবে। আচ্ছা, আমি হাসপাতালের ভেতরে ঢুকতেই হাবিবার সাথে দেখা। আপনি এখানে কি করছেন? আমি রক্ত দিতে আসছি। তুমি এখানে কি করছো? নিশির আব্বু অসুস্থ, তাই দেখতে এসেছিলাম। ও আচ্ছা, আমার সময় নেই, পরে কথা হবে। আমি আপনার সাথে আসছি। আচ্ছা। আমরা নীলের পিছু পিছু একটা রুমে ঢুকলাম। নীলের ভাবিকে দেখে চোখ কপালে উঠল। এটা নিধি। স্যার, এটা আমার ভাবি, অক্সিজেন চলছে। ভাইয়া, এটা আমার স্যার। কেমন আছেন? ভালো। রক্ত কখন লাগবে? এখনই লাগবে। তাড়াতাড়ি ব্যবস্থা করো, তোমার ভাবির অনেক সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার রক্ত নেওয়া হলো। আমি নিধির কাছে শেষ দেখা দেখতে এলাম। তখন নিধির চোখ খুলল। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে এলাম। নীল, এ কি করতে আসছিল? হাবিবা নিশি আপু কোন রুমে আছে? হাসপাতালে যখন আসছি দেখা করে যাই। এই তো সামনে। আমি হাবিবাকে রেখে বাইরে থেকে কিছু কিছু করে দুজনে ফল নিয়ে এলাম। একটা নীলের কাছে দিয়ে দিলাম। এরপর হাবিবাকে নিয়ে নিশির আপ্পুকে দেখতে এলাম। স্যার, আপনি? হাসপাতালে এসেছিলাম, তখন হাবিবার সাথে দেখা। জানতে পারলাম তোমার আপ্পু অসুস্থ। ও আচ্ছা। এখন কেমন আছেন আঙ্কেল? এখন একটু ভালো। আপনি নিশির স্যার? জি। এই ফলগুলো নিশির কাছে দিলাম। এরপর আমি কিছু কথা বলে হাসপাতাল থেকে বের হলাম। চলুন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিই। না থাক, আমি যেতে পারবো। আপনি রক্ত দিলেন, আমি আপনাকে একা ছেড়ে দিব না। আচ্ছা। আমি হাবিবার গাড়িতে উঠে বসলাম। হাবিবা গাড়ি চালাতে শুরু করলো। আপনাকে দেখে আমার অবাক লাগে। মানে? যা আপনার সাথে প্রতারণা করছে, আপনার জীবন বিপন্ন করছে, তাকে রক্ত দিয়ে বাঁচাতে আসলেন?
আমতা আমতা করে বললাম, তোমার কথা বুঝতাম না। আপনি সবকিছু বুঝতে পারছেন, আমি নিধির কথা বলছি। আমি অবাক হয়ে গেলাম, এই মেয়ে নিধির সম্পর্কে কি করে জানতো? নিধিকে? বাহ, আপনি দেখি মিথ্যা কথা ঠিক মতো বলতে পারেন না। যাকে আপনি রক্ত দিলেন, আপনি নিধিকে ভালোবাসেন এখনো? আমি চুপ করে থাকার পর বলতাম, তুমি নিধির সম্পর্কে জানলে কিভাবে? আপনার ডায়েরি পড়ে। এত মহান হওয়া ভালো না। আমি জানি আপনি এখনো নিধিকে ভুলতে পারেননি। চুপ করে রইলাম। আমি জানি নিধিকে দেখে আপনার কষ্ট হচ্ছে। চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। গাড়ি রাখো। আচ্ছা চুপ করলাম, গাড়ি থামাতে পারবো না। এরপর বাকি পথ দুজনে চুপচাপ এলাম। হাবিবা বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আমার কিছু ভালো লাগছে না, মনের মধ্যে অস্থির হচ্ছে। হ্যাঁ, আমি এখনো নিধিকে ভুলতে পারিনি। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম। কিছুক্ষণ পর ক্লাসে এলাম। কেমন আছেন? ভালো। সবাই পড়ার দিকে মনোযোগ দাও। আমি 2 দিন তোমাদের একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? কি হলো, তোমাদের কোনো সমস্যা? না স্যার। সমস্যাগুলো বলো, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিলাম। কয়েক বিষয় বুঝিয়ে দিলাম। শোনো, 2 দিন পর তোমাদের যতটুকু পড়ানো হয়েছে ঠিক ততটাই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। বই বাইরে থেকে কিছু আসবে না। আচ্ছা। আমি ক্লাস শেষে অন্য ক্লাসে এলাম। আমার তো কয়েক বিষয় কিছুই হচ্ছে না। তুই এক কাজ কর, স্যারের কাছ থেকে বুঝে নিস। তা তুই ঠিক বলেছিস। হাবিবা কলেজ শেষ করে বাড়িতে এলো। ফ্রেশ হয়ে খেতে আয়। আসছি। আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। আপু, আপনাদের স্যারের নাম্বারটা দেন না। উফ, কি করবি তুই নাম্বার দিয়ে? একটু কথা বলবো। চুপ ফাজিল, আব্বু জানতে পারলে তোর খবর আছে। আচ্ছা, আর বলবো না। হাবিবা খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে হাবিবার ঘুম ভাঙলো। পিচ্ছে একটা মেয়ে ডাকে। কি রে পিচ্ছি, তুই কখন আসলি? কি? আমি পিচ্ছি? আমি ক্লাস 4-এ পড়ি। বাবা এমন করে বলছে মনে হয় মাস্টার্স শেষ করে তুই একা আসছিস। আব্বু রেখে চলে গেছে। ও, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। হাবিবা ফ্রেশ হয়ে আসলো। এরা দুজনে বাইরে এসে চকলেট খেতে খেতে টিভি দেখছে। আপু, তোর বয়ফ্রেন্ড আছে? ও বাবা, তুই বয়ফ্রেন্ড কি জিনিস সেটাও জানিস? আছে কি বল। না। পড়ছে? আমি এগিয়ে, আমার বয়ফ্রেন্ড আছে। বলিস কি, তোর বয়ফ্রেন্ড আছে ভাবা যায়? সেই তুই দুধ খাওয়া বন্ধ করলি আর আজ তোর বয়ফ্রেন্ড হয়ে গেল। এই চুপ কর, আমি অনেক আগেই দুধ খাওয়া বন্ধ করছি। এত বড় দামড়ামি বলে কি আর বয়ফ্রেন্ড নেই? এটা নাকি আমাকে বিশ্বাস করতে হবে। তুই কিন্তু পাকা হয়ে গেছিস। হাবিবা সন্ধ্যার সময় পড়া পৌঁছার জন্য বের হবে, তখন তুই ইরাকে নিয়ে যা। তোমার এই ভাইয়ের মেয়ে কতটা পেকে গেছে জানো? হয়েছে, তুই নিয়ে যা। ও, তুমি কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো, ভিতরে আসো। এ মেয়েটা কে? এটা আমার মামাতো বোন ইরা। আমি আসছিলাম পড়া বুঝতে। তুমি বসো, আমি সাগরকে ডেকে দিচ্ছি। আম্মু, আমার কে ডাকতে এলো? আপু, এটা কার বাড়ি? এই, তুই চুপ থাক, কথা বলবি না। ওকে। আম্মু আমার রুমে এসে বলল। হাবিবা এসেছে? কি জন্য? পড়া বুঝতে এসেছে। তুমি আমার রুমে পাঠিয়ে দাও। আম্মু এসে হাবিবাকে আমার রুমে পাঠিয়ে দিল। আম্মু নাস্তা নিতে চলে গেল। কেমন আছেন? ভালো। তাহলে এই ব্যাপার, আমাকে কেন নিয়ে আসতে চাইছিল না? বসো, কোথায় সমস্যা বলো। হাবিব আমাকে দেখিয়ে দিল। এইগুলো কিছু কিছু বুঝিয়ে দিলেই হবে। আচ্ছা। ও হ্যাঁ, এটা আমার ছোট মামার মেয়ে ইরা, খুব বদমাইশ। কি? এত বড় অপমান? এটা তোমার ঠিক হয়নি ইরাকে বদমাইশ বলার। ইরা হাবিবার কানে কানে বলল, এটা তাহলে তোর বয়ফ্রেন্ড, মানে আমার দুলাভাই? চোখ গরম করে বলল, চুপ। আমি হাবিবাকে বুঝিয়ে দিতে শুরু করলাম।
কিছুক্ষণ পর আম্মু চা নাস্তা দিয়ে গেল। আমি বোঝানো শেষ করলাম। কিছু বুঝলে? জি, তাহলে আমি এখন আসি, আমার পড়া আছে। ঠিক আছে। চলে যাচ্ছি। আচ্ছা যাও। আমি মনে মনে বলতাম হাবিবাকে রাখাও নিরাপদ নয়। হাবিবা নিধির ব্যাপারে আম্মুকে বলে দিতে পারে। এর জন্য ডিনার করার কথা বললাম না। হাবিবা মূল দরজা দিয়ে বের হয়ে আসতেই রাফির সাথে দেখা। ভাইয়া কেমন আছেন? ভালো। তুমি হঠাৎ এখানে? পড়া বুঝতে এসেছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। ও, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? দেখলাম সাগরকে গাড়ি থেকে নামিয়ে দিতে। স্যার হসপিটালে রক্ত দিতে গিয়েছিল, এখানে আমার সাথে দেখা হয়। ও, কাকে রক্ত দিয়েছে? নিধিকে। আমার মনে স্যারের কিছু হয়। ও, রাফি বুঝতে বাকি রইল না। তাহলে আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। হাবিবা এরপর বাড়িতে চলে গেল। ছাড়, তুই আমাকে বল ওই ছেলেটা কে আর আমার আব্বু কি করেছে নে। তামরা মেয়ে বলে প্রেম করে না। ওই চুপ, ওটা আমার স্যার। তোর আব্বুকে বলে দিব। যা বল গিয়ে, কিচ্ছু হবে না। এদিকে রাফি রেগে মেগে আমার রুমে এলো। তুই কি মানুষ হবি না? কোন সাহসে তুই নিধিকে রক্ত দিতে যাস, যার জন্য তোর জীবন তছনছ হয়ে গেছে? তোকে কে বলতো? শোন, আমি সবকিছু জানি। আমি তোকে নিষেধ করেছি, কিন্তু শুনলি না। মারিয়াকে বিয়ে করে নি। আমি এখন বিয়ে করব না। থাক, তোর কষ্ট নেই, আমি আর কথা বলতে আসবো না। রাফি রেগে মেগে ওর রুমে চলে গেল। ওদিকে হাবিবারা সবাই খেতে বসলো। তখন ইরা, জানো ফুপি, আপু কোথায় গিয়েছিল? এই চুপ কর। বকছিস কেন? কোথায় গিয়েছিল? পড়ার নাম করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। তুই কিন্তু একটু বেশি বেঁকে গেছিস। ও বাচ্চা মানুষ, ওকে বকেছিস কেন? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? স্যারের কাছে পড়া বুঝতে গিয়েছিলাম। মিথ্যা কথা বলিস না তো, আমি কিন্তু তোর স্যারকে ফোন দিব। না, আমি মিথ্যা কথা বলছি না। এই জন্য আমি পিচ্চিকে নিয়ে যেতে চাইনি, শুধু ঝামেলা পাকিয়ে দেয়। ঠিক আছে, আমি ফোন করছি। জি বলুন। তোমার কাছে পড়া বুঝতে গিয়েছিল। জি, 2 দিন পর পরীক্ষা, তার জন্য এসেছিল। স্যার কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমি এখন রাখছি। জি আচ্ছা। স্যার ফোন রেখে দিল। আমি ঠিক বলছি, তার বিশ্বাস হলো তো? না, মিথ্যা কথা বলিস নাই। হাইবা, ইরা রেগে গেল। হাইবা খেয়ে রুমে এসে শুয়ে বলতো। কিছুক্ষণ পর ইরা এলো। আবার কি চাই? ঘুরতে আসছি। পাশের রুমে চলে যা, এখানে জায়গা হবে না তোর। আমি থাকলে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবি না। ফাদিল, যা বলছি। আমি একা ঘুমাবো? তুমি জানো না আমি একা ঘুমাতে পারি না। তো আমি কি করব? আমি এখানে ঘুমাবো। ইরা লাভ মেরে শুয়ে বলতো। বদমাইশ কোথাকার। অন্যদিকে স্যার ম্যাম কথা বলছেন। হাবিয়ার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এবার বিয়ে দিতে হবে। তা তুমি কি কোনো ছেলে দেখে রাখছো? না, আমি কোনো ছেলে দেখে রাখিনি। তাহলে ছেলে দেখতে শুরু করো। ঠিক আছে। এইদিকে আমি প্রশ্ন লিখে শুয়ে বলতাম। পরের দিন কলেজে এলাম। তোমাদের পরীক্ষার জন্য ক্লাস নিব না, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা। কলেজ শেষ করে একটু শপিং মলে এলাম। এই শার্ট নিলে মনে হয় ভালো হবে। আমি হাত দিয়ে দেখতে শুরু করলাম। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি কেমন লাগছে। হঠাৎ পেছন থেকে, ও মা, একদমই বাজে শার্ট, আপনাকে মানাচ্ছে না। আমি পেছন খুললাম। দেখি ওরা 2 বোন তুই পছন্দ করে দে। আসছে। আবার বলতে মুখে ভেঙচি কেটে বলতো, তোমরা এখানে কি করো? এই তো শপিং করতে এসেছিলাম। ও, তুমি কলেজে যাওনি? না। আপু, আমি এই জামা নিব। তুই একটু চুপ থাকবি? না আপু, কিনে দে না। আমার বয়ফ্রেন্ডের এই রং খুব পছন্দ। কি বললি তুই? যা শুনেছিস তাই বলেছি। তোমরা যাও শপিং করো, আমি দেখি অন্য কিছু ট্রাই করে। আপু, তুই দুলা ভাইয়ের জামা কাপড় পছন্দ করে দে। চুপ, তুই আবার শুরু করলি। আচ্ছা, আমি আপনার জামা কাপড় পছন্দ করে দিচ্ছি। না থাক, আমি দেখে নিব। আপনি এমন কেন? আমি পছন্দ করে দিচ্ছি। ঢং। হাবিব আমার জামা কাপড় পছন্দ করলো, সাথে ওদের শপিং শেষ করলো। আমি তাহলে আসি। বিল কত এসেছে? জি, আপনার বিল দেওয়া হয়ে গেছে। মানে আমি বুঝলাম না। ম্যাম আপনার বিল পে করে দিয়েছে। তুমি এটা কি করলে? আমার চাইলো তাই করছি। এটা ঠিক হয়নি।
কত টাকা বলো, আমি দিয়ে দিচ্ছি। থাক, আপনার দিতে হবে না। আপু খুশি হয়ে দিয়েছে। চলেন তো, আমার খুব ক্ষুধা লেগেছে। ইরা আমার হাত ধরে টানতে টানতে রেস্টুরেন্টে নিয়ে এলো। হাবিবা বলল, কি খাবেন বলেন? তোমরা কি খাবে সেটা বলো। আমি চিকেন খাবো। আপনি যা ইচ্ছা অর্ডার দেন। আমি এরপর খাবার অর্ডার দিলাম। খাবার এলো, আমরা খেতে শুরু করলাম। তোমার পড়াশোনার খবর কি? সারাদিন ঘুম আর খাওয়া ছাড়া কিছুই করে না। হ্যাঁ, তুই মনে হয় সব সময় আমার সাথে থাকিস। দেখেন না ভাইয়া, আমাকে একটু দেখতে পারে না। কি হচ্ছে? হাবিবা বাচ্চা মেয়ে। এটা বাচ্চা মেয়ে, এটা বাচ্চা নয়। মনে সব চাঙ্গা বুড়ি। এখন খেয়ে নাও, ঝগড়া পরে করো। খাওয়া দাওয়া শেষ হলো, আমি বিল দিচ্ছি। না, আমি আপনাকে নিয়ে আসছি, আমি দিব। আমি দিচ্ছি, তুমি চুপ করে বসো। আমি বিল দিয়ে আমরা বের হয়ে এলাম। তাহলে তোমরা বাড়িতে চলে যাও। আপনি গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে নামিয়ে দিব। না, আমি রিক্সা করে চলে যাব। না, চলেন। হাবিবা ইরাকে ইশারা করে হাত ধরে গাড়িতে নিতে বলল। ইরা হাত ধরলো। চলেন আমাদের সাথে, চলেন না। আচ্ছা, আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো। আপনি এবার একটা বিয়ে করে নেন। সময় হলে করবো। আর কবে বিয়ে করবেন? বয়স পার হয়ে গেলে সবকিছু ভুলে আবার নতুন করে সাজান। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে চলে এলো। আমি গাড়ি থেকে নামলাম। হাবিবা চলে গেল। বাবা, তুই খুব চালাক। কি? আমি বললাম পছন্দ করে দিতে, কিন্তু তুই আমার সাথে কেমন করলি? আবার তুই জামা কাপড় পছন্দ করে কিনে দিয়েছিস। তো কি হয়েছে? এখানে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আমার মনে এটা আমার দুলা ভাই, তোর বয়ফ্রেন্ড। তুই কিন্তু চুপ হয়ে গেলি কেন? চুপ থাক। হাবিবা ইরা বাড়িতে পৌঁছে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে বসলাম। তখন আম্মু এলো। খেতে আয়। বাহির থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আচ্ছা, আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। হাবিবা, খেতে আয়। আমরা বাহির থেকে খেয়ে আসছি। ও আচ্ছা আপু, তোর বয়ফ্রেন্ড কি করে? আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মিথ্যা বলবি না, ওইটাই তোর বয়ফ্রেন্ড। আমি বাচ্চা না। তুই তো একটা বুড়ি। আমি বুড়ি হলে তুই খোকি। চুপ করে এখন একটু ঘুমিয়ে পড়। হাবিবা চুপচাপ শুয়ে ভাবছে। আসলে আমি কি চাই? আমি কি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছি? হাবিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন কোথায় যাব? চল আজ টিউশনে নেই, দুজনে ঘুরে আসি। ঠিক আছে, আমি রেডি হয়ে নিলাম। এরপর দুইজনে একটা রিক্সা নিয়ে ঘুরতে শুরু করলাম। বাড়িতে সবসময় থাকলে ভালো লাগে? তুই বাইরে একটু বের হতে চাস না? ভালো লাগে না। তিশাকে ফোন করছিস নাকি? দেখ, মারিয়া যদি তিশার সাথে আসে, আমার কাছ থেকে দূরে থাকতে বলবি। আমার একদম ভালো লাগে না। আচ্ছা। আমরা কোথায় যাচ্ছি? জিয়া উদ্যানে। আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে 2 মিনিট পথ। ও। এরপর আমরা চলে এলাম। আগে থেকে তিশা আর মারিয়া বসে আছে। কোন রকম যাচ্ছি, আমরা দুজনে বসলাম। বুঝলাম না, এখন বিয়ে করছি না। আমরা 4 গল্প করছি, হঠাৎ এরা সামনে এসে দাঁড়ালো। আরে তুমি ইরা না? তুমি এখানে একা একা কি করছো? আমি এখানে একা আসি নাই, আপুকে নিয়ে আসছি। তোমার আপু কোথায়? পেছনে আসছে। আমি দেখলাম আপনাকে, তাই আসলাম। এরা আমার কাছে এসে বলল, এই মেয়ে দুইটা ফ্রেন্ড হয়। কেমন ফ্রেন্ড? গার্লফ্রেন্ড নাকি? ইরার কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি পিচ্ছি! সাইবা ঠিক বলেছিল, এই বয়সে একটু বেশি পেকে গেছে। মনে মনে বললাম, আরে না, শুধু ফ্রেন্ড। আই যেন হয়। ইরাকে খুঁজতে খুঁজতে হাবিবা এলো। কে এটা হাবিবা, সাগরের ছাত্রী। ইরা ওর মামাতো বোন। করে? আমাদের বাসায় আসে পড়া বুঝিয়ে নেওয়ার জন্য। সাগর, তোরা কথা বল, আমরা সামনে যাচ্ছি।
আচ্ছা আপু, তুমি কেন আমাদের পিছু করো? মারিয়া একটু চুপ করো। আমি দেখেছি আপনার সাথে হলে এই মেয়ে হাজির হয়ে যায়। তার কোনো কাজ নেই। এরা তুমি এখানে কি করতে আসছো? সত্যি বলবো, সত্যি বলো, মিথ্যা বলবে কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। আমরা এরার কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি নিজে প্রেম করতে পারে, তাই আমার প্রেম নষ্ট করতে আসছে। চারজন চুপচাপ বসে আছি। আচ্ছা, আপনি হ্যাঁ বলে দেন না, আমি বাড়িতে ব্যবস্থা করব। আমি এখন বিয়ে করবো না। দেখেন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার কিছু করার নেই, আমি তো বাঁচতে বলি নাই। আমি কিন্তু আপনার বাড়িতে চলে যাব। গিয়ে আন্টিকে বলবো আপনি আমাকে বিয়ে করার কথা বলে এখন বিয়ে করছেন না। চুপ থাক। স্যার, আমি আইসক্রিম খাবো, নিয়ে আসেন না। ইরা, মারিয়া, তুমি কি খাবে? আমিও। জান, ওর জন্য নিয়ে আসুন, অসহ্য একটা। আমি আইসক্রিম আনতে চললাম। এই মেয়ে, তুমি কি কিছু বললে? না তো, কিছুই বলি নাই। আপনি মনে হয় ভুল শুনছেন। তুমি কি চাও? কে আটকাবে? কেন, আমি যেই না চেহারা আসছে আবার প্রেম করতে। এই মেয়ে, কি বললে? যা শুনছেন তাই বলছি। আমি দেখা কে দেয় আপনার সাথে ওনার বিয়ে? ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি ওনাকে বিয়ে করেই দেখাবো। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেখব কি করে বিয়ে করেন। এর মধ্যে আমি চলে গেলাম। ইরা, তোমার আইসক্রিম দাও। এই নাও, তোমার আপুকে দাও। আমি মারিয়াকে আইসক্রিম দিলাম। আমি কি বাচ্চা নাকি আমার জন্য আবার আইসক্রিম নিয়ে আসছেন? এমনি। কিছুক্ষণ পর রাফি আর তিশে এলো। যেতে হবে। ওরা দুজনে রিক্সা নিয়ে চলে গেল। কিরে, তোর মন খারাপ কেন? মন খারাপ হবে না? ওনার ছাত্রী আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি বলছে? ওনার সাথে আমার বিয়ে হতে দিবে না, তাই আমিও চ্যালেঞ্জ করে নিয়েছি। আমি বিয়ে করেই আজ বাড়িতে গিয়ে বলবো। আচ্ছা। এদিকে আমরাও বাড়িতে এলাম। হাইবা বাড়িতে এসে ভাবতে শুরু করলো। সে কি করবে বুঝতে পারছে না। কি ভাবছিস? কি করে বিয়ে বন্ধ করা যায়? এক কাজ কর, তুই বিয়ে করে নে। ওই মেয়ে যখন তোর সামনে দিয়ে তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাবে, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। উফ, চুপ কর, আমাকে ভাবতে দে কি করা যায়। হাইবা নিশি আর রিমিকে ফোন করে আসতে বলতো। বুদ্ধিমতীরা। তুই এখন যাবি? ওকে, যাচ্ছি। কিছুক্ষণ পর নিশি আর রিমি আসলো হাবিবাদের বাড়িতে। কি হয়েছে? তুই আমাদের জরুরি ভাবে আসতে বললি কেন? আমি একজনের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। কার সাথে? আই পিচ্ছি, তুই হাসছিস কেন? ওর কথা বাদ দে, এখন বল আমি কি করব। কি হয়েছে না বলে কি করা যাবে ভাববো কেমন করে? আমি না। থাক, আমি বলছি। আপনাদের স্যার ভালোবাসে, কিন্তু একটা মেয়ে বলেছে সে বিয়ে করবে। ইরা যা বলছে তা কি সত্যি? আমি মারিয়াকে বলছি আমি ওনার সাথে কখনো বিয়ে হতে দিব না। তাহলে এখন কি করা যায়? দুজনেরই পেছনে 2টা করে 4টা লাথি দেব। আমাদের তো একটু ভাবতে সময় দিবি। আমি তেমন সময় দিতে পারবো না। তুই বাড়িতে বল আমি ওনাকে বিয়ে করব, তাহলে সমস্যা থাকবে না। আমি বললেই মনে হয় রাজি হয়ে যাবে। তুই চেষ্টা করে দেখতে পারিস। তুই স্যারকে ভালোবেসে ফেলছিস, যদি মারিয়ার সাথে বিয়ে হয়ে যায় তখন? একদমই খারাপ কথা বলবি না, আমি ওই মেয়ের সাথে বিয়ে হতে দিব না। তাহলে বাড়িতে বলে দেখ কি বলে আঙ্কেল আন্টি। ঠিক আছে। আমি বলবো? তোকে দিয়ে কাজ হবে, তোর আপু এসব কিছুই পারবে না। এদিকে আমি আর রাফির বাড়িতে এসে বসে আছি। রাফি, তুই একটা মেয়ের কথা বলছিলি না? আমি এখন বিয়ে করতে পারবো না। আমি কিছু জানি না, তুই বিয়ে করবি এটাই আমার শেষ কথা। রাফি, তুই ওদেরকে আসতে বল। দূর, ভালো লাগে না।
আমি রুমে এসে শুয়ে পড়লাম। নিধির কথা মনে পড়ছে। নিধির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। রাতের দিকে হাইবা তার বাবা মায়ের সাথে খেতে বসতো। আম্মু, আমি একটা কথা বলতে চাই। কি কথা? মানে হচ্ছে কি, কি মানে করছিস? কি কথা বলবি বলে ফেল। আপু, আমি বলবো? তুই একটু চুপ থাক, আমাকে বলতে দে। তুই বলতে পারছিস না, আমি তোর হয়ে বলে দিই। হাবিবা, তাড়াতাড়ি বল। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কি বেয়াদব মেয়ে, দিন দিন দেখছি তোর শ্বাস বেড়ে যাচ্ছে। ছি ছি, তুই আমাদের কথা একটাবারও ভাবলি না? সে কে? আমি স্যারকে ভালোবেসে ফেলেছি। ওনার বিয়ের কথা চলছে একটা মেয়ের সাথে। অসম্ভব, আমি সাগরের সাথে তোর বিয়ে দিতে পারবো না। কেন পারবে না? উনি ভালো চাকরি করে। লোকজন কি বলবে যে বাড়ির দারোয়ানের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি? ওনার যদি মারিয়ার সাথে বিয়ে হয়েছে, তাহলে আমি কিন্তু কিছু একটা করে বসবো। হাইবা খাবার প্লেট খেলা দিয়ে রেখে রুমে এসে দম করে দরজা বন্ধ করে দিল। কি হবে? হাবিবা, হাবিবা মা, দরজা খোল। দরজা খুল, আমি তাকে ভালো ছেলে দেখে বিয়ে দিব। আপু, দরজা খোল। আমি দরজা খুলবো না, তোমরা আমাকে এক থাকতে দাও। আমি কিচ্ছু খাবো না, রুম থেকে বের হব না। হাবিয়ার মা, এখন আমি কি করব? বলছি কি, তুমি এক কাজ করো, তুমি বড় ভাইয়াকে ফোন করো, আমি আমার ভাইদের আসতে বলছি। ঠিক আছে। স্যার ওনার বড় ভাইকে ফোন করলো। ম্যাম হাইবার মামাদের কাছে ফোন করে আসতে বললো। কিছুক্ষণের মধ্যে তারা চলে এলো। কি হয়েছে? তুই আমাকে তাড়াতাড়ি আসতে বলি কেন? আমার হাবিবা কোথায়? তোমার বড় মেয়েকে নিয়ে ঝামেলা হচ্ছে। আমাদের বাড়িতে একটা ছেলেকে দারোয়ানের চাকরি দিয়েছিলাম, পরে সে হাবিবার কলেজে অধ্যাপক হয়েছে। এখন হাবিবা ওই ছেলেকে ছাড়া বিয়ে করবে না। আমি আমার ছোট মেয়ের সাথে কথা বলবো। হাবিবা দরজা বন্ধ করে আছে, আমাদের কোনো কথা শুনছে না। বলছে ওই ছেলের বিয়ের কথা চলছে, যদি বিয়ে হয়েছে তাহলে কিছু একটা করে বসবে। আমি দেখছি কি করা যায়। হাবিবা মা, দরজা খোল। দেখ, আমি আর বাবা এসেছি, আমাকে বল কি হয়েছে। আমি দরজা খুলবো না। দরজা খোল, আমি তোর বিয়ে দেবো। হাবিবা দরজা খুললো। ওর বড় আপু হাবিবাকে সোফায় বসালো। আমি ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি এখনো বলতে পারিনি। মারিয়া নামের একটা মেয়ে ওনাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাইয়া, আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে ভাবতে দে। সে তো আমিও জানি। তাহলে আপত্তি কোথায়? ছেলে কলেজের অধ্যাপক। লোকজন কি বলবে? দারোয়ান থাকা ছেলেকে বিয়ে দিয়েছে। এখন এইসব ভাবতে হবে না। শোন, আমি তোর আব্বু, বিয়ে না দিলে আমি তোকে ওই ছেলের সাথে বিয়ে দিব। আচ্ছা, আমি যা বললাম তা মনে রাখিস। আমরা আগামীকাল ছেলের বাড়িতে যাব। ঠিক আছে। পরের দিন বিকেলে ঘুম ভাঙলো ইরার ডাকে। আর তুমি এখানে কি করছো? আব্বুর সাথে এসেছি। দুলা ভাই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। কি? আমাকে দুলা হয়ে বলছো কেন? পরে বলবো। আপনার আম্মু ডাকছে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখি স্যার আর আরো দুজন ভদ্রলোক এসেছে। ওনাদের সালাম দিলাম। ওনারও উত্তর দিল। রফি, তুই এদিকে একটু আয়। বল। তুই বাজার থেকে নাস্তা নিয়ে আয়। ঠিক আছে। রাফি নাস্তা আনতে চলে গেল। আমি সোফায় বসলাম। স্যার, হঠাৎ আপনারা আমার বাড়িতে? আসতে হলো। এটা হলো হাবিবার বড় চাচা, এটা হলো বড় মামা। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু দেখা হয়নি কখনো। এখন কাজের কথা এসে যাক। আমরা আপনার ছেলের জন্য সমন্বয় নিয়ে এসেছি। ও, রাফি বলছি, তাহলে কি সেই সমন্বয়? না, আমরা হাবিবার বিয়ের সমন্বয় নিয়ে এসেছি। কি বলছেন আপনি? ওটা আমার ছাত্রী। দেখো বাবা, তোমার বিয়ের কথা চলেছে শুনে বাড়ি মাথায় করেছে। তুমি আমার মেয়েকে বাঁচাও। দুলা ভাই, আপনি রাজি হয়ে যান। কিন্তু আমরা একটা মেয়ের পরিবারকে আগামীকাল আসতে বলেছি। দেখুন, আমার মেয়ে যদি আপনার ছেলের সাথে বিয়ে না হলে আমার কিছু একটা করে বসবে। এর মধ্যে রাফি এলো। স্যার, হাবিবার সাথে কথা বলে দেখবো। দেখো, হাবিবা কথা নাড়াচাড়া করবেন। তোমাকে বিয়ে করতে না পারলে সে কিছু একটা করে ফেলবে। একটু আমার ছেলের সাথে কথা বলিনি। আমি আম্মু আর রাফি এক পাশে এলাম। বলো। বলেছি তুই বিয়েতে রাজি হয়ে যা। দেখ হাবিবা, বাবা নিজেই এসে বিয়ের কথা বলবে। তোর দুঃসময় উনি তোকে দারোয়ানের চাকরি দিয়েছিল। তুই জানিস উনি তোর কলেজের চাকরি পাই দিয়েছে? তুই জানিস কেমন করে? একদিন কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে দেখে আমি শুনেছিলাম। তুই মারিয়ার সাথে কথা বল। আমি মারিয়াকে কিছু একটা বুঝিয়ে দিব।
ঠিক আছে, আমি জানি হাইবা চেয়েদি কিছু একটা করে বসবে। আমি ওনাদেরকে হ্যাঁ বলে দিচ্ছি। ওনাদের কাছে এলাম। ভাবি, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমি রাজি। আমি ওনাদের কফি আর নাস্তা দিল। তাহলে এখন বিয়ের কথায় আসে যাক। আঙ্কেল, আপনারা যা বলবেন সেটাই আমরা মেনে নেব। ভাইয়া, তুমি তাহলে বিয়ের দিন ঠিক করো। 5 দিন পর বিয়ে হলে ভালো হয়। আমার মেয়ে বিদেশে থেকে বাড়িতে আসবে। আমরা তাই মেনে নিলাম। ওনার বিয়ের কথা ঠিকঠাক করে সন্ধ্যায় বাড়িতে চলে গেল। আমি হাইবাকে ছাত্রী হিসেবে দেখি, এখন বউ হিসেবে কিভাবে মেনে নিব? কোনো সমস্যা নেই। আমি গ্রামের বাড়িতে জানিয়ে দিই তোর বোনের আসবে, আরো লোকজন আসবে। এত লোকজন রাখবো কোথায়? আমি এক কাজ করছি, আমাদের উপরে যে ফ্ল্যাট ভাড়া হবে সেটা 1 মাসের জন্য ভাড়া নিই। বাড়িওয়ালা তো ভাড়া বেশি বলবে। আচ্ছা, আমার সাথে চল, দেখে কথা বলে। আমরা দুজনে বাড়িওয়ালার বাড়িতে এলাম। আঙ্কেল, আমি কলেজের জন্য ব্যস্ত থাকি। আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, তাহলে শুনেন। রাফি বাড়িওয়ালার সাথে সবকিছু বলতো। কিছু একটা করা যায় না? আপনি একটু ভেবে দেখেন। আঙ্কেল, এই টাকাগুলো রাখেন কয়েকদিনের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে দাওয়াত রইল। ওর বাড়িতে চলে এলাম। স্যার বাড়িতে গেল। কি হয়েছে? রাজি না হয়ে যাবে কোথায়? যাক, ভালোই হয়েছে। ইরা হাবিবার রুমে এলো। প্রথমে রাজি হচ্ছিল না, তারপর রাজি হয়েছে। 5 দিন পর তোদের বিয়ে। আসছে আমার সাথে চ্যালেঞ্জ করতে। আমি জিতে গেছি। হাইবা ভাবতে পারছি। আমার বিয়ে পরের দিন আমি কলেজে এলাম পরীক্ষা নিতে। সবাই প্রস্তুতি নিয়ে আসছো? জি স্যার, আমি সবাইকে প্রশ্ন দিলাম। প্রিন্সিপাল স্যার গাইড হিসেবে তিশা ম্যামকে রেখে গেল। পিছনে থাকো, আমি সামনে আছি। জি আচ্ছা। তোর বরকে বল সাহায্য করতে। করবে না, তুই খাতা পাশে রেখে লেখ। ঠিক আছে। কথা হচ্ছে কেন? চুপ করে লেখো। স্যার, একটু এখানে আসবেন। আমি শিশির কাছে এলাম। কোনো সমস্যা? এটা বুঝতে পারছি না। পরীক্ষায় বলে দেওয়া যাবে না। স্যার, আপনি এমন করতে পারলেন? আমার ধুলাবাই না? উফ, কি জ্বালা। আমি বুঝিয়ে দিলাম। শোনো, সম্পর্ক বাইরে, কলেজে না। ওকে। এরপর আমি সারা রুম ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ হাইবা দাঁড়িয়ে বলতো, একটু এইদিকে আসবেন? বলো। এইগুলো আমার হচ্ছে না, আমাকে বলে দেন না। এটা সম্ভব নয়। আমি না আপনার হবু বউ, আপনি আমার সাথে এমন করতে পারলেন? তোমরা আমার সাথে এমন করতে শুরু করলে কেন? আমি কিচ্ছু জানি না, আপনি বলে দেন, না হলে কিন্তু কিন্তু কি? আমি আমার শাশুড়িকে বলে দিব আপনি ছাকা খেয়েছেন। আমি হাবিবাকে কয়েকটা বলে দিলাম। পরীক্ষা শেষ হলো। আমি আর তিশা ম্যাম খাতা জমা নিয়ে লাইব্রেরিতে চলে এলাম। দুলাভাইকে আজ আমরা খুব ব্ল্যাকমেল করছি। তোরা পারিস বটে। তুই পরীক্ষা না দিলে স্যার তোকে ছেড়ে দিত না। সেটা তুই ঠিক বলছিস, আব্বুকে করে আসতে বলতো। আমি এখন ওনাকে জ্বালাবো। হাবিবা আমার কাছে ফোন দিল। কে বলছেন? জি, আমি আপনার একমাত্র বউ বলছি। তুমি আমার নাম্বার কোথায় পাইছো? আপনি আমার স্বামী, আপনার নাম্বার পেতে কি আমার সময় লাগে? উফ, কি জন্য ফোন করছো বলো। আপনি একটু ক্যাম্পাসে আসেন, কথা আছে। ঠিক আছে, আমি আসছি, তুমি অপেক্ষা করো। আমি ফোন কেটে দিয়ে খাতাগুলো ব্যাগে ভরে নিয়ে ক্যাম্পাসে এলাম। দুলাভাই, আমাদের কিন্তু পাশ করিয়ে দিতে হবে। তোমরা যা লিখছো সেই নাম্বার পাবে। কি বলবে তাড়াতাড়ি বলো, ছাত্রছাত্রীরা দেখলে কি করবে? আজ না হয় কাল কলেজের সবাই জানবে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়িতে যাব। আমিও যাব। আমি আমার ছোট দেবরের সাথে কখনো দেখা করিনি। ও, তোরা চলে আয়, আমি শ্বশুর বাড়িতে যাব। আমি আর হাবিবা কলেজ থেকে
বের হয়ে 1 মিনিট হেঁটে বাড়িতে চলে এলাম। আসার আগে হাবিবা ছোট ভাইয়ের জন্য চকলেট আইসক্রিম নিল। মা তুমি আসছো? আমি ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছি। কিন্তু সে তো এখন স্কুল থেকে বাড়িতেই আসে নাই। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। আমি ফ্রেশ হওয়ার পর হাইবা ফ্রেশ হয়ে বের হলো। তুমি কি শুরু করলে? কি শুরু করলাম? তোমার মাথায় আসলো কি করে আমার বিয়ের কথা? ভালোবাসি তাই আপনাকে বিয়ে করব। উফ, আমার কোনো কথা শুনতে চায় না। আম্মু হাইবাকে নাস্তা দিল। কি হলো, আপনিও খান? না, তুমি খাও। আমি তাহলে খাবো না। ওকে, আমি খাচ্ছি। আমি খেতে শুরু করলাম, তখন হাইবা খেতে শুরু করলো। কিছুক্ষণ পর ছোট ভাই বাড়িতে এলো। তুমি কোথায় থাকো? তোমাকে দেখা যায় না। তাই এই নাও তোমার আইসক্রিম আর চকলেট। তুমি যাও ফ্রেশ হয়ে খেতে আসো। এই খেতে আয়, রুমে বসে থাকলে হবে? তুমি খেতে আসো। জি ভাইয়া, আপনি যান, আমি আসছি। আমরা খেতে আসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। লোকজন 2 দিনের মধ্যেই চলে আসবে। আমি ফার্নিচার ভাড়া নেওয়ার কথা বলছি, আজকের মধ্যে চলে আসবে। সে তো অনেক টাকার খরচ। সে তো অবশ্যই হবে। এরপর খাওয়া দাওয়া সেরে হাইবা চলে গেল। পরের দিন আমার কিছু আত্মীয় স্বজন বাড়িতে চলে এলো। হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল। মেয়ের বাড়ির লোকজন আসছিল। তুই বিয়ে করছিস কবে? আমি বিয়ে করার সময় আছে, তুই বিয়ে করবি কবে সেটা বলেন। তোরা দুইজনে মুখ বন্ধ কর। তুই তিশা আর মারিয়াকে বলছিস। তিশা আসবে, কিন্তু মারিয়া আসবে কি আমি জানি না। ও আচ্ছা। বিকেলে হাবিবার সাথে শপিং করতে যেতে বলেছে। আমি কেন যাব? হাইবাকে কেন একা যেতে হলো? বিকেলের দিকে আমি, আবির আর রাফি হাইবার সাথে শপিং মলে এলাম। আপনি কি নেবেন? মানে কি? আপনি কি কি শপিং করবেন তার একটা লিস্ট বলেন। আমার জিনিস আমি নিয়ে নিব। আপু বলে দিয়েছে আপনার শপিং করিয়ে দিতে। আমাদের দায়িত্ব আছে তোমার শপিং করে দেওয়ার। তুই ঠিক কথা বলছিস। এইসব বাদ দাও। আমি গ্রামের নিয়মে যাব। আমি তোমার বিয়ের শপিং করে দিব। সেটা তোমাকে পরে আমার বাড়িতে আসতে হবে, আর আমি নিজেই শপিং নিজে করব। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। এরপর আমরা শপিং করলাম, খাইবার পছন্দ অনুযায়ী সবকিছু। তুমি এবার বাড়িতে চলে যাও। ঠিক আছে। ডিনার করে নাও। এরপর রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এলাম। এইসবে কেটে গেল 2 দিন। বিয়ের দিন চলে এলো। এই সাগর, ঘুম থেকে উঠ, আর কত ঘুমাবি? এই তো উঠছি। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আচ্ছা আপু। আমরা নাস্তা খেতে বসলাম। ঠিক আছে, নাস্তা শেষ করে রুমে আসতে হাবিবার ফোন। হ্যাঁ বলো। আপনি কখন আসবেন? সময় হলে আসবো, এখন কাজ আছে। ফোন রাখলাম। আচ্ছা, আমি রুমে বসে আছি তখন তিশা এলো। তুমি কেমন আছো? কি ভালো। মারি এসেছে? না, কথা শুনে কান্নাকাটি করেছে। কি করা যাবে? আমি তো বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। ভালো, দুপুরে বিয়ে করতে এলাম। বিয়ে সম্পন্ন করতে করতে বিকেল পার হয়ে গেল। সন্ধ্যায় বাড়িতে ফিরে এলাম। এরপর ছাদে এসে একা বসে আছি, ভাবছি কি থেকে কি হয়ে গেল। কাকে বিয়ে করতে চেয়েছিলাম আর কাকে বিয়ে করলাম। ফোন থেকে নিধির ছবি দেখছি, চোখ থেকে পানি ফুরে ফোনের গ্লাস ভিজে যাচ্ছে। বাড়ির সবাই কত আনন্দ করছে, কিন্তু আমার মনে আনন্দ নেই। হয়তো তোমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি পেছন ফিরে দেখি হাবিবা। আমি চোখ মুছে নিলাম। আপনি একা একা ছাদে কি করেন? কিছু না, বাতাস বইছে তাই ছাদে আসছি। তুমি এখানে কেন? রুমে ভালো লাগছিল না, আপুর সাথে এসেছিলাম। আপু দেখলো আপনি আছেন, তাই আমাকে রেখে চলে গেছে। আপনার চোখে পানি কেন? ওই কোথায়? আমার সাথে মিথ্যা বলবেন না, আমি দেখছি। আপনি নিধির ছবি দেখে কাঁদছিলেন। চুপ থাকবেন না। হাবিব আমার চোখ মুছে দিল। আপনার ফোনে শুধু আমার ছবি থাকবে, তাছাড়া অন্য কারোর না। আচ্ছা। আমাকে ভালোবাসতে হবে, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না।
আমাকে কেন বিয়ে করলে? আমি আপনাকে ভালোবাসি তাই। হাবিবা আমাকে জড়িয়ে ধরলো। আমি আপনাকে ছাড়তে পারবো, আপনি আমাকে জড়িয়ে ধরবেন না। ইয়ে মানে, কি মানে মানে করছেন? আমি আপনার বউ, আমাকে একটু জড়িয়েও ধরেন। আমি কি বুঝতে পারছি না? আমি চিন্তা বাদ দিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম। আমি অতীতকে ফুলে বর্তমানকে নিয়ে এগিয়ে চলতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।